আসসালামু আলাইকুম। আশা করি যারা জয়েন করে ফেলছো। আচ্ছা, শুরুতে একটু কমেন্ট করে জানাবা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছো না থেমে থেমে আসতেছে? যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছো তারাও একটু কমেন্ট করে জানাও যে তোমাদের এখানে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক মতো আসতেছে কিনা। আচ্ছা, আমরা গত ক্লাসে বলে দিয়েছিলাম আজকের ক্লাসটা আমরা মেইনলি পড়বো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, কারণ আমাদের শর্ট সিলেবাসে জৈব রসায়নের এই অংশটা নাই। আজকের পড়াটা ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ভাইয়া আজকের পড়াটাতে অনেকগুলা ডাক্তারি কথাবার্তা আছে। ডাক্তারি কথাবার্তা মানে হচ্ছে ভাইয়া এখানে অনেকগুলা রোগের নাম, চিকিৎসার নাম, ওষুধের নাম, এই ব্যাপারগুলো আছে। এবং এই অংশটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষাতে প্রত্যেক বছরই একটা কোশ্চেন থাকে। পাশাপাশি তোমাদের ইন্টারমিডিয়েটের এমসিকিউ তে কোশ্চেন আসলেও আসতে পারে, না আসার সম্ভাবনাই বেশি। বাট আজকের পড়াটা টোটালি হচ্ছে এমসিকিউ এর জন্য। এখান থেকে আমরা রিটেন রিলেটেড কিছু পড়বো না। আচ্ছা, পড়বো, বাট পড়া শুরু করার আগে আমি গত ক্লাসের কিছু পড়া তোমাদেরকে আমি ধরতে চাচ্ছি। তো আগে তোমরা উত্তর করো, দেন আমি নতুন পড়াতে যাব। আমরা অ্যালকোহল থেকে শনাক্তকরণ 2.12 পর্যন্ত পড়েছিলাম, ঠিক না? তাহলে আগে উত্তর দাও ভাইয়া, অ্যালকোহলের কার্যকরী মূলক কি? ইজি কোশ্চেন, বলো। ওইচ। কিন্তু ভাইয়া যদি কোশ্চেন আসে প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলক কি, তখন কি হবে? প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলক কি? ওএইচ না অন্য কিছু? CH2OH। সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক কি? সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক CHOH। আর টারশিয়ারি অ্যালকোহলের কার্যকরী মূলক COH। এটা আমাদের জানা আছে। বলতো ভাইয়া, আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে কার শনাক্তকরণ করা হয়? আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে কার শনাক্তকরণ করা হয়? মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, কার শনাক্তকরণ করা হয় আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে? ইথানল। ইয়েস, এই উত্তরটা হচ্ছে ইথানল। বলো, 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা হয় কোন পরীক্ষার মাধ্যমে? 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা হয় কোন পরীক্ষার মাধ্যমে? লুকাস বিকারক পরীক্ষা। ইয়েস, তোমাদের মনে আছে ভাইয়া। বলো, কোন অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারীয়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি না 4 ডিগ্রি? সবচেয়ে বেশি ক্ষারীয় হচ্ছে 4 ডিগ্রি। পাকা কলায় কোন এস্টার থাকে? পাকা কলায় যে এস্টার থাকে সেটা আমরা কি দিয়ে মনে রাখছিলাম সেটা বলো, তাইলেই হবে। পাকা কলায় কোন এস্টার থাকে? পেন্টা। ইয়েস। সবচেয়ে বিউটিফুল ফলের নাম কি যেন? সবচেয়ে বিউটিফুল ফল আনারস। ওকে, এগুলো আমরা পারি। তাহলে আমরা আজকের পড়াটা শুরু করব 2.13 থেকে শেষ পর্যন্ত শুরু করলাম। আশা করি যারা জয়েন করা তারা এর মাঝখানে জয়েন করে ফেলেছ। 2.13, তোমরা হেডলাইনটা খেয়াল করো। আইআর স্পেকট্রোস্কোপের মাধ্যমে বিভিন্ন জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ। এই যে এখানে বলা আছে শনাক্তকরণ, তাহলে জিনিসটা কি এটা আগে বুঝে নাও। আই আর নাম দেখেই বোঝা যাচ্ছে, আই মিনস ইনফ্রা আর আর মানে রেড, ইনফ্রারেড। বাংলায় বললে হবে অবলোহিত রশ্মি। স্পেকট্রোস্কোপ মানে হচ্ছে বর্ণালী বীক্ষণ যন্ত্র। আমরা যেমন বলি মাইক্রোস্কোপ, মাইক্রো মানে অণু, অণুবীক্ষণ। আর স্পেকট্রাম মানে বর্ণালী, তাহলে স্পেকট্রোস্কোপ মানে হচ্ছে বর্ণালী বীক্ষণ যন্ত্র। এখন কথা হচ্ছে কেমিস্ট্রিতে আইআর রশ্মির সাহায্যে বর্ণালী বীক্ষণ করে আমাদের লাভ কি? আমরা জৈব যৌগ শনাক্ত করতে পারবো আইআর স্পেকট্রোস্কোপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে। সহজ কথা, আইআর স্পেকট্রোস্কোপ হচ্ছে একটা শনাক্তকারী যন্ত্র। এই যন্ত্রটা কিভাবে কাজ করে সেই মেকানিজমটা আগে তোমাদেরকে বুঝাবো। পরীক্ষায় কি লাগবে সেটা আমি একটু পরে দাগাই দিব। আগে তুমি একটা ছবি দেখো। এই ছবিটা একদম সিম্পলি বাংলা কথায় শিখো। ধরো এই যে বাম পাশে এটা একটা সোর্স, সোর্স মানে হচ্ছে এটা একটা লাইট সোর্স।
এখান থেকে লাইট বের হয়, এই যে তীর চিহ্ন দেয়া আছে, এই তীর চিহ্নগুলা হচ্ছে লাইট, আইআর রশ্মি, আইআর লাইট। এটা হচ্ছে স্যাম্পল। এরপরে স্যাম্পল মানে হচ্ছে এটা একটা টেস্ট টিউব। টেস্ট টিউবের ভিতর তুমি একটা অজানা কেমিক্যাল শনাক্ত করতে চাও, সেই অজানা কেমিক্যালটা এই যে ভিতরে দিবে, এই ভিতরে অজানা কেমিক্যালটা থাকবে। দেন এর ভিতর দিয়ে লাইট বা আইআর রশ্মিটা পাস করবে, এখানে প্রতিসরিত হবে, কোনোটা একদম সরাসরি লালের দিকে, কোনোটা হলুদ, কোনোটা নিচে, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা প্রতিসরিত হবে। এবং এখানে আছে একটা ডিটেক্টর। ডিটেক্টরের কাজ হচ্ছে এই যে প্রতিসরিত আলোটা এটার উপর পড়তেছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য কত সেই মানটা মেজার করে উপরে দেখায় দেয়া। এবার সিম্পলি বাংলা চিন্তা করো, ধরো তোমার হাতে একটা গ্লাস আছে, গ্লাসের ভিতরে পানি আছে, সামনে থেকে তুমি ওই গ্লাসটাতে লাইট মারতেছো, আর পিছনে একটা কাগজ বা বোর্ড আছে কিছু একটা। তোমার ওই লাইটটা গ্লাসের ভিতর দিয়ে যখন যাবে, তখন গ্লাসের ভিতরে পানিটা কিছুটা লাইট শোষণ করবে, আর কিছু একটা অংশ তার ভিতর দিয়ে, পুরোপুরি না, জাস্ট একটা অংশ তার ভিতর দিয়ে প্রতিসরিত হবে। পুরোপুরি কিন্তু আলোটার কিছু অংশ শোষিত হবে, কিছু অংশ প্রতিসরিত হবে। এবার চিন্তা করো ভাইয়া, ধরো ওই একই গ্লাস, একই লাইট, কিন্তু গ্লাসের ভিতরে এবার আর পানি নাই, এবার আছে গ্লিসারিন। তখনও কি আগের মতোই লাইট প্রতিসরিত হবে না ভিন্ন রকম হবে বলো তো? এটা বলো আমাকে। যখন গ্লিসারিন থাকবে গ্লাসের ভিতর, তখন কি একই রকম লাইট পাস করবে নাকি ভিন্ন রকম লাইট পাস করবে? ভিন্ন রকম। ধরো গ্লিসারিনও নাই, পানিও নাই, এবার আছে এখানে ফেনল। ফেনল থাকলে তাহলে আলাদা রকম লাইট পাস করবে। তার মানে এক একটা যৌগ আলো শোষণ করে এক এক রকম ভাবে, এবং তার ভিতর দিয়ে আলো প্রতিসরিত হয় এক এক রকম। যেহেতু প্রতিসরিত আলোটার মান এক একটা এক এক রকম, তাহলে কার মান কত সেটা যদি আমরা সবগুলা কেমিক্যাল বসায় একটা হিসাব করে চার্ট করে ফেলি, পরবর্তীতে কোনো অজানা কেমিক্যাল শনাক্ত করতে গেলে ওই অজানা কেমিক্যালটার মান আইআর রশ্মির ক্ষেত্রে প্রতিসরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত সেই মানটা বের করব, আর আগে থেকেই যে জানা কেমিক্যাল দিয়ে চার্ট করে রাখছি সেই চার্টের সাথে মিলাবো। ধরো অজানা কেমিক্যাল একটা এখানে রাখলাম, তার ভিতর দিয়ে আইআর রশ্মি পাস করলো, এখানে ডিটেক্টরের উপর পড়লো, আর উপরে ডিসপ্লেতে আসলো একটা মান 2700 বা 1200 1300। আমি দেখলাম আগে থেকে যে চার্ট করা আছে ওই চার্টের ভিতর 2700 মানটা হচ্ছে অ্যালকোহলের। তাহলে বলো তো ভাই এই অজানা কেমিক্যালটা কি হবে? নিশ্চিন্তে এটা হবে অ্যালকোহল। যদি দেখি এই মানটা অ্যালডিহাইডের মানের সাথে মিলে, তাহলে এই অজানা কেমিক্যালটা হবে অ্যালডিহাইড, রাইট? তাহলে আইআর স্পেকট্রোস্কোপ কিভাবে কাজ করে চিত্র সহ আলোচনা করো, পারবো না লিখতে? এই যে ছবিটা মোটামুটি বোঝা গেছে না? এইটা আমরা বুঝছি, কিন্তু ফাইনাল কথা হচ্ছে এমসিকিউ এর জন্য এই পড়াটা পড়বো। রিটেন পড়লে, রিটেনে যদি এটা থাকতো তাহলে তোমাদের এই রিটেন অংশটা লাগতো। এমসিকিউ তে কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি এখন। এমসিকিউ তে এগুলো কিচ্ছু লাগবে না। সবার আগে লাগবে এই লাইনটা, মিডল আইআর। তাহলে আইআর স্পেকট্রোস্কোপে কোন আইআর রশ্মি ব্যবহৃত হয়, নেয়ার, মিডল নাকি ফার? উত্তর হবে মিডল আইআর। মিডল আইআর এর তরঙ্গ দৈর্ঘ্য কত? 2.5 থেকে 25, এই মানটা লাগবে। দেন খেয়াল করো, এই মিডল আইআর এর তরঙ্গ পরিসর কত হয়? 4000 থেকে 400 সেন্টিমিটারের মধ্যে হয় তরঙ্গ পরিসর, ঠিক আছে? তার নিচের এই লাইনটা লাগবে, জৈব যৌগ শনাক্তকরণ করতে গেলে আইআর বর্ণালীতে তরঙ্গ সংখ্যা হবে 1000 থেকে 4000। এই সংখ্যাগুলা একটু জাস্ট মুখস্থ করে ফেলবা, আর কিচ্ছু নবে, এই তিনটা সংখ্যাই তোমার পরীক্ষার জন্য লাগবে। পরের পেজে তুমি দেখো একটা বক্স দেখা যায়, সারণী 2.10, এখানে 1 নাম্বার থেকে 10 নাম্বার একটা চার্ট, সেখানে কোন যৌগের ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ সংখ্যা আইআর রশ্মিতে কত হবে সেই মানগুলা দেয়া আছে। এই মানগুলা ভর্তি পরীক্ষায় আমি কখনোই আসতে দেখি নাই, এবং এগুলা খুব লেজি ইম্পর্টেন্ট পড়া। তাহলে আমি বলবো এগুলা খুব বেশি পড়ার দরকার নাই, শুধু এই যে দাগানো চারটা আছে এই চারটার শুধু ফার্স্ট সংখ্যাটা একটু খেয়াল রেখো, তাইলেই চলবে। এগুলো আসে না, যদি আসে এই দাগানো অংশের ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। তাহলে এই চারটার ফার্স্ট ফ্রিকোয়েন্সিটা একটু পড়বো। সাপোজ তোমার পরীক্ষায় কোশ্চেন আসলো জৈব যৌগ শনাক্তকরণে আইআর স্পেকট্রোস্কোপের ক্ষেত্রে অ্যালকেনের ফ্রিকোয়েন্সি কত হয়? অ্যালকেন, উত্তর হবে 2800। তাহলে তুমি এই চারটা মান মুখস্থ করবা, 1000, 2700, 2800, 3600, বাস। এর চেয়ে বেশি আর কোনো ফ্রিকোয়েন্সি তোমার পড়ার দরকার নাই। পরের পেজে যে গ্রাফ গুলা দেখা যায়, যে পাহাড়ের মতো ছবি, উঁচা নিচা পাহাড় উঠতেছে নামতেছে, এই মাউন্ট এভারেস্ট আমাদের পড়ে মাথা নষ্ট করার দরকার নাই, এগুলো আমাদের লাগবে না।
এবার আমরা চলে আসবো ইম্পর্টেন্ট পড়া 2.14, গ্লিসারিন ও ফেনল। এটা আমাদের পরীক্ষায় আসবে। গত ক্লাসে আমরা পড়ছিলাম হাইড্রোক্সিল মূলকের সংখ্যানুসারে অ্যালকোহল হচ্ছে দুই প্রকার, মোনোহাইড্রিক আর পলিহাইড্রিক। উত্তর দাও বেয়া। গাছ পলিহাইড্রিক অ্যালকোহল গাছে ধরে, পড়ছিলাম না? বলতো গ্লিসারিন মোনোহাইড্রিক নাকি পলিহাইড্রিক? গ্লিসারিন মোনোহাইড্রিক না পলিহাইড্রিক? গ্লিসারিনের সংকেতটা তোমরা পারো, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত। তাহলে বলো তো এখানে কয়টা অ্যালকোহল আছে? গ্লিসারিনে কয়টা অ্যালকোহল মূলক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা? তিনটা। তার মানে এটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, ট্রাইগ্লিসারাইড। সো এই নামটা জানতে হবে। গ্লিসারিনের অপর নাম হচ্ছে টেট্রাগ্লিসারাইড। সত্য না মিথ্যা বলো? গ্লিসারিনের অপর নাম টেট্রাগ্লিসারাইড। সত্য না মিথ্যা? মিথ্যা, ট্রাইগ্লিসারাইড। গ্লিসারিনের ব্যবহার আছে, এটা ব্যবহারগুলো লাগবে। এই যে দেখো এখানে কিছু লাইন আছে, 5 নম্বর লাইনটাতে আছে। শিল্পক্ষেত্রে ফেনল থেকে নাইলন, ইপক্সি আঠা বা গ্লু এবং থার্মোসিটিক ব্যাকেলাইট প্রস্তুত করা হয়। তাহলে এমসিকিউ কোশ্চেন আসবে ফেনল থেকে কোনটা প্রস্তুত করা হয় না। নিচে তিনটা টেম্পারেচার দেখা যাচ্ছে। বিপি, বিপি মানে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। ইথানল 78.3, এটা তোমাদের পড়া হয়ে গেছে। গ্লাইকল 197, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গ্লিসারিনের স্ফুটনাঙ্ক 290। দেন এখানে খেয়াল করো, গ্লিসারিন প্রস্তুতি সমীকরণ এগুলা ভর্তি পরীক্ষায় আসে না। যে লাইনটা লাগবে সেই লাইনটা আমি তোমাদের দেখাচ্ছি। এই লাইনটা, স্পেন্ট লাইয়ে কত পার্সেন্ট গ্লিসারিন থাকে? 3 থেকে 5%। বাট কথা হচ্ছে স্পেন্ট লাই জিনিসটা কি সেটা তো আগে বুঝতে হবে। আমরা ক্লাস 9-10 সাবান প্রস্তুতি পড়ছিলাম। তেল বা চর্বি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তৈরি হয় সাবান, এবং সাবান শিল্পে উপজাত হিসেবে পাওয়া যায় হচ্ছে গ্লিসারিন। এই যে সাবান আর গ্লিসারিনের মিশ্রণটা হলো, এখান থেকে সাবান যদি সরায় নাও বাকি যা থাকবে, বাকি ওটার নামই হচ্ছে স্পেন্ট লাই। ঠিক আছে? স্পেন্ট লাইয়ের ভিতর গ্লিসারিন কত থাকে? মাত্র 3 থেকে 5% গ্লিসারিন থাকে। ওখানে ফিটকিরি যোগ করলে ওটা 80% গ্লিসারিনে পরিণত হয়। যে 80 সংখ্যাটা মুখস্থ করতে হবে, ফিটকিরির সংকেতটা মুখস্থ করতে হবে। K2SO4, L2SO4 3, 42 অণু পানি না কিন্তু বেয়া, 40 অণু না, 24 অণু পানি, এটা খেয়াল রেখো। আর গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব 1.26। সংখ্যাগুলো আমি দাগাই দিচ্ছি, এটা মুখস্থ টাইপ পড়া। দেন এই লাইনটা, মোমবাতি শিল্পে মোমবাতির গলন রোধ করার জন্য ওখানে কোন অ্যাসিড মেশানো হয়? স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিডের সংকেতটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, লিঅস্ট, লিনোলিক, অলিক, স্টিয়ারিক, 35। এগুলো আমাদের আগের পড়া। এবার এই যে সংকেতটা দেখতেছো, সবার আগে আমাকে বলো গ্লিসারিনের এখানে কয়টা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, কয়টা 2 ডিগ্রি অ্যালকোহল আছে, কয়টা 3 ডিগ্রি অ্যালকোহল আছে? আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহল মানে CH2OH, 2 ডিগ্রি মানে CHOH, আর 3 ডিগ্রি মানে COH। তাহলে উত্তর দাও, গ্লিসারিনে কয়টা 2 ডিগ্রি অ্যালকোহল আছে? বলো 2 ডিগ্রি কয়টা, সেই কোশ্চেনের উত্তর দাও। 2 ডিগ্রি আছে মাত্র একটা, মাঝখানেরটা। বলো গ্লিসারিনে কয়টা 1 ডিগ্রি অ্যালকোহল আছে? 1 ডিগ্রি অ্যালকোহল কয়টা আছে? আবার উত্তর দাও, গ্লিসারিনে কয়টা 3 ডিগ্রি অ্যালকোহল আছে? একটাও নাই, 3 ডিগ্রি একটাও নাই। তাহলে এবার দেখো তো বইয়ে এই কথাগুলোই লেখা কিনা। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া এই যে এখানে বলা আছে, 3টা হাইড্রোক্সিলের মধ্যে 2টা হচ্ছে 1 ডিগ্রি আর একটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এদের ভিতর কোন অ্যালকোহলটা বেশি সক্রিয়? 1 ডিগ্রি অ্যালকোহল অধিক সক্রিয়। এই লাইনটা মনে রাখতে হবে। তাহলে কোন অ্যালকোহল অধিক সক্রিয়? 1 ডিগ্রি। প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটা শনাক্তকারী বিক্রিয়া। শুধু একটা কথাই পড়বো, বুদবুদ সহ হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে গ্লিসারিনের শনাক্তকারী প্রতিস্থাপন বিক্রিয়ায় বুদবুদ সহ কোন গ্যাস তৈরি হয়? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। উত্তর হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ঠিক আছে? আর এই 2 ডিগ্রি অ্যালকোহল এই পরীক্ষাটা দেয় না। আরেকটা পরীক্ষা আছে শনাক্তকারী অপসারণ বিক্রিয়া। এখান থেকে একটা শব্দই শুধু তোমাকে পড়তে হবে, অ্যাক্রোলিন টেস্ট। গ্লিসারিনের শনাক্তকারী অপসারণ বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। মেডিকেল ভর্তি পরীক্ষাতে এই অ্যাক্রোলিন টেস্ট শব্দটা দিয়ে 3 বছর কোশ্চেন আসছে। কোশ্চেন গুলো আমি বলি, তুমি একটু উত্তর দাও।
অ্যাক্রিলিন টেস্ট কার শনাক্তকারী পরীক্ষা? ফেনল, অ্যালকোহল, অ্যালডিহাইড, গ্লিসারিন। কোনটা হবে উত্তর? এ, বি, সি, ডি? কোনটা? ডি। ওকে, দেন গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা কোনটা? 1 নাম্বার ব্রোমিন পরীক্ষা, 2 নাম্বার ফেরিক ক্লোরাইড পরীক্ষা, 3 নাম্বার অ্যাক্রিলিন পরীক্ষা, 4 নাম্বার লিবারম্যান পরীক্ষা। উত্তর হচ্ছে 3 নাম্বার। দেন আরেকবার আসছে মেডিকেল, লাস্ট 5 বছরের ভিতরে এটা আসছে ভাইয়া। ফেনলের শনাক্তকারী পরীক্ষা 9 কোনটা? এ ব্রোমিন পরীক্ষা, বি ফেরিক ক্লোরাইড পরীক্ষা, সি লিবারম্যান পরীক্ষা, ডি অ্যাক্রিলিন পরীক্ষা। তাহলে ফেনলের শনাক্তকারী পরীক্ষা 9 কোনটা? উত্তর হচ্ছে অ্যাক্রিলিন পরীক্ষা। তাহলে এই নামটা শুধু মনে রাখো, অ্যাক্রিলিন পরীক্ষা। কার শনাক্তকারী পরীক্ষা? গ্লিসারিন, বাস, এর বর্ণনা লাগবে না। তাহলে অ্যাক্রিলিন পরীক্ষা কার শনাক্তকারী পরীক্ষা? উত্তর হচ্ছে গ্লিসারিন, বাস। এবার আসো ফেনল 2.14.2। ফেনল মানে বেনজিনের সাথে ওইচ, এটা আমরা সবাই জানি। যেটা জানতে হবে, ফেনলের অপর নাম কার্বলিক অ্যাসিড। পরীক্ষার হলে তোমার হয়তো প্যাচ লাগতে পারে, কিরকম সেটা বলি, তুমি জাস্ট এটা বলবা ট্রু নাকি ফলস। ফেনলের অপর নাম কার্বনিক অ্যাসিড, বলো সত্য না মিথ্যা? টি না এফ? অবশ্যই এফ, কারণ আমি বলছি কার্বনিক, কিন্তু এটা হচ্ছে কার্বলিক। ফেনল, লাস্টে আছে ল, তাহলে অ্যাসিডটার নামও ল দিয়ে, কার্বলিক। তাহলে এই নামটা খেয়াল রেখো, কার্বলিক অ্যাসিড হচ্ছে ফেনল। ফেনল অম্লধর্মী, এই শব্দটা মনে রাখতে হবে, অম্লধর্মী। সে ডিসইনফেক্টেন্ট ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়, তার মানে জীবাণুনাশক, পচনরোধক। ডিসইনফেক্টেন্ট কি, অ্যান্টিসেপটিক কি, একটু পরে বর্ণনা আসবে। এই লাইনটা খুবই ভালো মতো জানতে হবে। পিকটিক অ্যাসিড, পিকটিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এর আরেক নাম পিকটিক অ্যাসিড। এবং এই যে ডাক্তারি কথা আসছে দেখো, বার্নল ক্রিম, পুড়ে গেলে যে ক্রিমটা লাগায়, সে বার্নল ক্রিম কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে পিকটিক অ্যাসিড। তাহলে এই কথাটা মনে রেখো, ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বার্নল ক্রিম কি দিয়ে তৈরি করা হয়? পিকটিক অ্যাসিড। আর ডেটলের রাসায়নিক নাম কি? ডেটলের রাসায়নিক নাম হচ্ছে 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। আমরা পরের পড়াতে আসি, জেনে নাও। এখানে দেখো ডিসইনফেক্টেন্ট ও অ্যান্টিসেপটিক কি, এটা আমরা মুখস্থ করব না, আমি বুঝবো, বুঝলেই পড়া হয়ে যাবে। ডিসইনফেক্টেন্ট, অ্যান্টিসেপটিক, এই শব্দগুলো আমরা করোনার সময় অনেক বেশি শুনছি। স্যাভলন ডিসইনফেক্টেন্ট, স্যাভলন অ্যান্টিসেপটিক, এরকম শব্দগুলো আমরা শুনছি। তাহলে অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টেন্টের মাঝখানে পার্থক্য কোথায়? সুন্দর করে শুনে নাও। আমি একটা গল্প আকারে বলি। ধরো কুরবানি ঈদ, ওকে? কুরবানি ঈদের দিন লোকজন গরু কাটতেছে, ছাগল কাটতেছে। গরু ছাগল কাটার পর ভালো মতো কাটছে, কাটাকাটি করার পর মাংস কাটতে যে এক পর্যায়ে একজনের হাত কেটে গেল। হাত কেটে যাওয়ার পর তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। ডাক্তার দেখলো অনেক বেশি কেটে গেছে, ওই জায়গাটা সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার আগে ডাক্তার ওই জায়গাটা পরিষ্কার করবে, তারপরে তার সেলাই টেলাই এগুলো শুরু করবে। সবার আগে বলো, ডাক্তার পরিষ্কার করবে যে কেমিক্যাল দিয়া, সেটা ডাক্তারি কেমিক্যাল। আবার ধরো ওই একই কুরবানিতে যখন লোকজন গরু ছাগল কাটছে, রাস্তা পুরা রক্ত দিয়ে বাসায় দিছে, রক্তটা যে পরিষ্কার করবে, দেখছো না সিটি কর্পোরেশন থেকে পরের দিন এসে বা ঈদের দিনই বিকালে এসে সাদা সাদা এক ধরনের পাউডার ফেলে যায়। সেই সাদা সাদা পাউডারটা হচ্ছে ব্লিচিং পাউডার। সেই ব্লিচিং পাউডারটা জীবাণু ধ্বংস করে। আবার ডাক্তার যে কেমিক্যালটা ব্যবহার করবে সেটাও জীবাণু ধ্বংস করে। বাট খেয়াল করো, ডাক্তার যদি ব্লিচিং পাউডার দিয়ে শরীরে জীবাণু ধ্বংস করতো, সেটা কি করা যেত? না। দ্যাট মিনস যেটা পরিবেশে ব্যবহার করা হয় সেইটা শরীরে বা জীবদেহে জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহার করা যায় না। আবার ডাক্তার যেটা দিয়ে জীবাণু ধ্বংস করে, সেটা দিয়ে পুরো এলাকা পরিষ্কার করে ফেলবো, সেটাও করা সম্ভব না। এ কারণে দুইটাই ফেনলের যৌগ, দুইটাই জীবাণু ধ্বংস করে, কিন্তু দুইটার নাম দুই রকম। যেটা জীবদেহের জীবাণু ধ্বংস করে সেটাকে বলা হয় অ্যান্টিসেপটিক, আর যেটা পরিবেশের জীবাণু ধ্বংস করে, পরিবেশ রক্ষার্থে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ডিসইনফেক্টেন্ট। ক্লিয়ার? এখন আমাকে বলো ভাইয়া, দুটার ভিতরেই ফেনল থাকে, বাট ফেনলের পরিমাণটা কোথায় বেশি আর কোথায় কম থাকা উচিত? জীবদেহে যদি বেশি ফেনল দেই, সেটা আশেপাশে সুস্থ কোষের জন্য ক্ষতিকর হতে পারে না? তাহলে জীবদেহে কি বেশি থাকবে নাকি কম থাকবে? অ্যান্টিসেপটিকে কম থাকবে, আর বেশি থাকবে ডিসইনফেক্টেন্টে। তাহলে বই না দেখে আমাকে বলো, 1% ফেনল আর 0.2% ফেনল,
কোনটা অ্যান্টিসেপটিক আর কোনটা ডিসইনফেক্টেন্ট। 1% ফেনল আর 0.2% ফেনল, কোনটা অ্যান্টিসেপটিক কোনটা ডিসইনফেক্টেন্ট। 1%টা ডিসইনফেক্টেন্ট আর 0.2%টা হচ্ছে অ্যান্টিসেপটিক, কম যেটা সেটা অ্যান্টিসেপটিক। তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। এবার আমি তোমাদেরকে একটু বই থেকে দাগাই দিই। যে সকল রাসায়নিক পদার্থ প্রাণী দেহের ক্ষত স্থানে জীবাণু ধ্বংস করে তাদেরকে কি বলে? উত্তর হবে অ্যান্টিসেপটিক। আর যে সকল রাসায়নিক পদার্থ পরিবেশ জীবাণুকে ধরে ফেলে তাদের পরিবেশ রক্ষাতে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় ডিসইনফেক্টেন্ট। এই যে 1% জলীয় দ্রবণ ফেনলের সেটার নাম হচ্ছে ডিসইনফেক্টেন্ট, আর যেটা ফেনলের 0.2 কম সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক দেহের ক্ষত স্থানে ব্যবহৃত হয় আর ডিসইনফেক্টেন্ট পরিবেশে দেয়া হয়। সো ব্যাপারগুলো আশা করি আমরা বুঝতে পারছি। সো এখান থেকে এমসিকিউ আসলে আশা করি আমাদের কোনো সমস্যাই হবে না। ফেনল প্রস্তুতি, কিউমিন ফেনল পদ্ধতি, এখানে একটু তাপমাত্রা আছে, চাপ আছে, এটা একটু মুখস্থ করবে। প্রভাবক, তাপমাত্রা, চাপ, প্রভাবক, এই তিনটা জিনিস মুখস্থ করবে। দেন এখানে খেয়াল করো ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। ফেনল অম্লধর্মী আমরা একটু আগে দেখে আসছি, তাহলে বই না দেখেই বলো সে যেহেতু অম্লধর্মী তাহলে সে কোন লিটমাসকে কি করবে? নীলকে লাল নাকি লালকে নীল? ফেনল অম্লধর্মী, অনিলা, ইয়েস অনিলা মনে রাখলেই হয়, নীলকে লাল করবে। তাহলে দেখো এই লাইনটা নীল লিটমাসকে লাল করে, এই লাইনটা মুখস্থ করতে হবে। পিকে এর মান হচ্ছে 10। পিকে এ এটা হচ্ছে নেগেটিভ লগারিদম অফ অ্যাসিড, এ ফর অ্যাসিড, তাহলে পিকে এর মান কত? 10। এবার দেখো ফেনলের আরো তিনটা শনাক্তকারী পরীক্ষা আছে। ব্রোমিন পরীক্ষা, 2 নাম্বার ফেরিক ক্লোরাইড পরীক্ষা, 3 নাম্বার লিবারম্যান পরীক্ষা। এই তিনটা পরীক্ষার সাথে অ্যাক্রোলিন পরীক্ষা, এই শব্দটা যোগ করে ভর্তি পরীক্ষা ও যে কোশ্চেন গুলো আসছিল, ফেনলের শনাক্তকারী পরীক্ষা 9 কোনটা? তাহলে আমরা এখান থেকে পরীক্ষাগুলোর নাম মনে রাখবো, ব্রোমিন, ফেরিক ক্লোরাইড, লিবারম্যান পরীক্ষা, ঠিক আছে? এবং ভিতর থেকে কালার গুলা মনে রাখতে হবে, কালার গুলা, বাস, নাম এবং কালার। এবার আমরা চলে আসি, এসব সমীকরণ আমাদের ভর্তি পরীক্ষায় আসবে না, তো সমীকরণগুলো আমরা পড়বো না। 2.15 নাইট্রোগ্লিসারিন ও টিএনটি, এটা খুব ভালো মতো পড়তে হবে কারণ এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসছে। 2020 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে আসছে, 2019 সালের ভর্তি পরীক্ষা এখান থেকে আসছে, দ্যাট মিনস লাস্ট 2 বছরই আসছে। নাইট্রোগ্লিসারিন, সবার আগে খেয়াল করো আমরা গ্লিসারিন করে আসছি, গ্লিসারিনের সংকেত হচ্ছে 3টা ওএইচ থাকে, ঠিক আছে? কিউমিন পরীক্ষা থেকে সিকিউ না আসতে পারে না ভাইয়া, কারণ হচ্ছে এটা তোমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? তাহলে যেগুলো সিলেবাসে নাই ওগুলা তোমাদের পড়া লাগবে না। এরকম কত পরীক্ষা আছে যেগুলা শর্ট সিলেবাসে নাই, তো সিকিউ এর জন্য এগুলা না। আচ্ছা, গ্লিসারিনের লাস্টে যে 3টা এইচ ছিল ওই 3টা এইচ কে আমরা 3টা নাইট্রো দিয়ে সরাই দিলাম, তাহলে এই যে নতুন যৌগটা হইলো এই যৌগটার নামই হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তাহলে ভাইয়া এমসিকিউ কোশ্চেন হচ্ছে নাইট্রোগ্লিসারিনে কয়টা নাইট্রো মূলক থাকে? 3টা। তাহলে এর অপর নাম হচ্ছে গ্লিসারাইল ট্রাইনাইট্রাইট, গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, ঠিক আছে? আর টিএনটি মানে কি? ঠিক আছে, টিএনটি মানে হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন, টিএনটি মানে ট্রাইনাইট্রোটলুইন। ইম্পর্টেন্ট যেটা ভাইয়া এদের ব্যবহার, এই ব্যবহার থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। আমি আগে দাগাই দিব, দেন তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারো সেটাও দেখাই দিব। নাইট্রোগ্লিসারিন বর্ণহীন তেল জাতীয় পদার্থ, খেয়াল করো ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়। আমরা নোবেল পুরস্কারের কথা জানি, আলফ্রেড নোবেল যেটা আবিষ্কার করছিল ভাইয়া সেই যৌগটা বা সেই বিস্ফোরকটার নামই হচ্ছে ডিনামাইট। তাহলে এমসিকিউ কোশ্চেন আসছিল ডিনামাইট তৈরিতে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন। আরো ব্যবহার আছে দেখো, ব্লাস্টিক জিলেটিন, ব্লাস্টিক মানে বিস্ফোরক এক ধরনের। কর্ডাইট তৈরিতে গান কটন, গান কটন মানে বন্দুকে যে বারুদ থাকে বা গান পাউডার, সেই কর্ডাইট, এখানেও নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এছাড়া ভালো ব্যবহার আছে, হৃদরোগের ওষুধ রূপে ব্যবহার করা হয়। অ্যানজাইনা পেক্টোরিস, এটা এক ধরনের হৃদরোগ, এখানে ব্যবহার করা হয়। এই হৃদরোগে কি হয় দেখো সেটা আমি দেখা দিচ্ছি। নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয় রক্তনালীকে প্রসারিত করে, রক্তচাপ হ্রাস পায়। কিভাবে কি হয় এটা আমি একটু বুঝাই দিব, বুঝে পড়লে মনে থাকবে বেশি দিন। এছাড়া হাঁপানি বা অ্যাজমা রোগের ওষুধ রূপে ব্যবহার করা হয়।
বেশি নাইট্রোগ্লিসারিন ব্যবহার করলে আবার মাথা ধরা ও চেতনাহীন অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে এমসিকিউ কোশ্চেন যে লাস্ট 2 বছর আসছে, আমি সেইটা তোমাদেরকে কোশ্চেনটা বলে দিই, তুমি উত্তর দাও। 2020 সালের কোশ্চেন, অ্যানজাইনা পেক্টোরিসে কোন ওষুধটা ব্যবহার করা হয়? কি হবে উত্তর বলো? এ নাইট্রোগ্লিসারিন, বি টিএনটি, সি ফেনল, ডি ডেটল। কি হবে? নাইট্রোগ্লিসারিন। 2019 সালের কোশ্চেন, ডিনামাইট তৈরিতে কি ব্যবহার করা হয়? ডিনামাইট তৈরিতে কি ব্যবহার করা হয়? ওই অপশনে একই, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ডেটল, ফেনল। কি হবে? ডিনামাইট তৈরিতে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। তাহলে নাইট্রোগ্লিসারিনের যে ব্যবহারগুলো আছে সবগুলা ব্যবহার আমরা শর্টকাটে একটা সিম্পল টেকনিক দিয়ে মনে রাখতে পারি। কিভাবে আমরা মনে রাখবো? নাইট্রোগ্লিসারিনের ব্যবহার হচ্ছে এ বি সি ডি। সবাই পারি। এ দিয়ে আপেল, বি দিয়ে বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। না সরি, ওইটা না। এ দিয়ে কি, বি দিয়ে কি দেখো। এ দিয়ে অ্যানজাইনা, এ দিয়ে অ্যাজমা, বি দিয়ে ব্লাস্টিক জিলেটিন, সি দিয়ে কর্ডাইট, ডি দিয়ে ডিনামাইট। দেখো তো এই ব্যবহারগুলো ছিল না নাইট্রোগ্লিসারিনের এখানে? তাহলে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার হচ্ছে এ বি সি ডি। মনে থাকবে, এ দিয়ে অ্যাজমা অ্যানজাইনা, বি দিয়ে ব্লাস্টিক জিলেটিন, সি দিয়ে কর্ডাইট তৈরিতে ব্যবহৃত হয়, ডি দিয়ে ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয়। এই ব্যবহারগুলো ভালো মতো মনে রেখো, ঠিক আছে? ওকে, নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি এগুলো আর লাগবে না, এগুলা থেকে এমসিকিউ কোশ্চেন আসে না। এখানে কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো একটু দেখে রাখতে হবে, পারলে এগুলো মুখস্থ করবা। টিএনটি তে চলে আসি আমরা, 2.15.1। টিএনটি নাম শুনেই বোঝা যাচ্ছে, টি দিয়ে ট্রাই, এন দিয়ে নাইট্রো, টি দিয়ে টলুইন। টিএনটি হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন। এর সংকেত দেখো কিরকম, C6N2 কেন এটা একটু বুঝাই দেওয়ার আছে, সেটা বুঝাই দিই। টলুইন মানে কি বেয়া? টলুইন মানে হচ্ছে বেনজিনের সাথে CH3, এই যৌগটার নাম হচ্ছে টলুইন, সাথে 2,4,6 ট্রাইনাইট্রোটলুইন। এখানে একটা নাইট্রো যাবে 2 নাম্বার, 4 নাম্বার পজিশনে আরেকটা নাইট্রো আসবে, আর 6 নাম্বার পজিশনে আরেকটা নাইট্রো আসবে। এই যৌগটার নামই হচ্ছে টিএনটি। এবার খেয়াল করো, বেনজিন মানে C6H6, কিন্তু এই যে 4টা মূলক যুক্ত হয়েছে, 4 কোণা থেকে 4টা হাইড্রোজেন সরাই দিছে না? 4টা হাইড্রোজেন চলে গেছে, শুধু এই কোণাটা আর এই কোণাটা, এই 2 কোণায় 2টা হাইড্রোজেন রয়ে গেছে। তাহলে এটার সংকেত হচ্ছে C6H2। তার সাথে NO2 আছে 3টা, আর CH3 আছে একটা। এই যে NO2 3টা, CH3 একটা। এই সংকেতটা একটু খেয়াল রেখো। এরকম 4টা সংকেত দিয়ে তোমাকে বলতে পারে ভাইয়া নিচের কোনটি টিএনটি। টিএনটির রং কি? হলুদ। এটা একটা এমসিকিউ কোশ্চেন, হলুদ। দেন, বিভিন্ন বিস্ফোরক পদার্থের বিস্ফোরণ ক্ষমতা প্রকাশের জন্য কার ক্ষমতাকে একক হিসেবে ধরা হয়? উত্তর হচ্ছে টিএনটির ক্ষমতাকে একক রূপে ব্যবহার করা হয়। টিএনটির গলনাঙ্ক 80°C। বাস। দেন, প্রস্তুতি লাগবে না, ব্যবহারটা লাগবে। এই যে দেখো, আমরা একটু আগে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার করছিলাম ABCD, ওখানে খারাপ ব্যবহারও ছিল, ভালো ব্যবহারও ছিল। বাট টিএনটির কোনো ভালো ব্যবহার নাই, খারাপ ব্যবহার। হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড তৈরিতে ব্যবহার করা হয়, সেনাবাহিনীর ব্যবহৃত বোম শেল তৈরি করতে ব্যবহার করা হয়, যুদ্ধ জাহাজ ধ্বংসকারী টর্পেডো তৈরিতে ব্যবহার করা হয়, এবং অ্যামোনিয়াম নাইট্রেট ও টিএনটি মিশিয়ে অ্যামাটল তৈরি করা হয়, যেটা পুরাতন বাড়ি ও পাহাড় ধ্বংস করে। তাহলে এক কথায় টিএনটির ব্যবহার হচ্ছে সব ধ্বংস করা। কিরকম? হাত বোমা, হাত বোমা যদি মারি শত্রু ধ্বংস হবে, আর যদি একটু লেট করে মারি আমার নিজের হাতই ধ্বংস হয়ে যাবে। বোমশেল, বোমশেল তো বোমা ধ্বংস করবে, জাহাজ ধ্বংস করবে টর্পেডো দিয়ে। অ্যামাটল সেটা বাড়ি ও পাহাড় ধ্বংস করবে। তাহলে সহজ কথায় টিএনটির ব্যবহার গুলো হচ্ছে ধ্বংস করা, ঠিক আছে? তাইলে এই শব্দগুলো একটু মনে রাখবা। গত 2 বছর যেমন আসছে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, এবছর তোমাদের আসতে পারে টিএনটির ব্যবহার। সাপোজ এই কোশ্চেন আসলো, জাহাজ ধ্বংসকারী টর্পেডো কোন যৌগটি দিয়ে তৈরি করা হয়? কি হবে উত্তর? নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ফেনল, গ্লিসারল। কোনটা হবে? টিএনটি। আচ্ছা, একটা জায়গায় প্যাচ লাগতে পারে, পরীক্ষার হলে তো অনেক অনেক পড়া থাকে, মনে থাকে না। এই যে জাহাজ ধ্বংসকারী বোমাটার নাম হচ্ছে টর্পেডো, আর পুরাতন বাড়ি ও পাহাড় ধ্বংসকারী বোমাটার নাম হচ্ছে অ্যামাটল।
পরীক্ষা হলে যে মনে হবে জাহাজ ধ্বংসকারী বোমার নাম হচ্ছে অ্যামাটল, পুরাতন বাড়ি ও পাহাড় ধ্বংসকারী বোমার নাম হচ্ছে টর্পেডো। একটা আরেকটা প্যাচ লাগতে পারে, বাট প্যাচ লাগার সুযোগ নাই। জাহাজ, জাহাজ শব্দটা শুনলেই সবার আগে কোন জাহাজের কথা মনে আসে? সিনেমা, বড় বিখ্যাত জাহাজ, জাহাজটার নাম হচ্ছে টাইটানিক। তাহলে টি দিয়ে টাইটানিক, আমরা মনে রাখবো টি দিয়ে টর্পেডো। টাইটানিক ধ্বংসকারী বোমার নাম হচ্ছে টর্পেডো। তাহলে জাহাজ ধ্বংসকারী বোমার নাম কি? উত্তর হচ্ছে অ্যামাটল, জীবনেও না। তাহলে জাহাজ ধ্বংসকারী বোমার নাম কি? উত্তর হচ্ছে টর্পেডো। আর এমসিকিউ কোশ্চেন, টর্পেডো কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে টিএনটি। বাস, ব্যবহারগুলো পড়ে ফেললাম। এখানে কিছু এক্সট্রা কথা আমি দিচ্ছি, যে কথাগুলো আমাদের হাজারি স্যারের বইতে নাই, কিন্তু এই লাইনগুলো ইম্পর্টেন্ট। সর্বপ্রথম টিএনটি প্রস্তুত করেন হচ্ছে জুলিয়াস উইলব্রান্ড 1863 সালে। টিএনটির বিস্ফোরণ শক্তির মান 2.8 মেগাজুল পার কেজি। তার মানে 1 কেজি টিএনটি পুরাইলে 2.8 মেগাজুল শক্তি পাওয়া যায়। আর টিএনটির ক্ষতিকর দিক, যারা টিএনটি নিয়ে কাজ করে তাদের কিছু রোগ হতে পারে, এটাই তার ক্ষতিকর দিক। কি কি রোগ? চর্মরোগ, রক্ত স্বল্পতা, লিভার সিরোসিস, ক্যান্সার। ডাক্তারি কথা। তাহলে এমসিকিউ উত্তর দাও, টিএনটির ক্ষতিকর দিক নয় কোনটা? অপশন এ চর্মরোগ, অপশন বি রক্ত স্বল্পতা, অপশন সি লিভার সিরোসিস, অপশন ডি যক্ষা। কোনটা হবে? যক্ষা। টিএনটি পড়া শেষ। ডেটল, ডেটল জীবাণুনাশক ও পচনরোধক, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্টেন্ট দুইটাই। তাহলে বলো, ডেটল কোথায় কোথায় ব্যবহার করা যাবে? শুধু মানব দেহে, শুধু পরিবেশে, নাকি দুই জায়গাতেই? ডেটল কোথায় ব্যবহার করা যাবে? দুইটাতেই ব্যবহার করা যাবে। ডেটলের সক্রিয় রাসায়নিক উপাদানটার নাম জানতে হবে, 4-chloro-3,5-ডাইমিথাইল-ফেনল। এর অপর নাম আছে ক্লোরোজাইলিনল। আরো কিছু উপাদান আছে এবং এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসছিল। দেখো, ডেটল মিশ্রণের সংযুক্তি, এটা ইম্পর্টেন্ট। 1 নাম্বার ক্লোরোজাইলিনল বা 4-chloro-3,5, 2 নাম্বার হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, 3 নাম্বার পাইন তেল বা টার্পিনল, 4 নাম্বার হচ্ছে সাবান পানি। তাহলে কোশ্চেন আসছিল 2018 সালে, ডেটলের উপাদান 9 কোনটা? তাহলে উপাদানগুলোর নাম এবং পার্সেন্টেজ পাঠতে হবে। নামগুলো মুখস্থ করব কিভাবে? ডেটলের মূল উপাদান বা 1 নাম্বার উপাদান ক্লোরোজাইলিনল, এটা মুখস্থ করবে। ডেটলের 1 নাম্বার উপাদান ক্লোরোজাইলিনল, আর বাকি 3টা উপাদানের নামই হচ্ছে প দিয়ে। তাহলে ডেটলের উপাদানগুলোর নাম কি দিয়ে? প দিয়ে। প দিয়ে কি কি হয় দেখো। 2 নাম্বার প দিয়ে পাইন তেল, প দিয়ে পাইন তেল, পাইন তেলের আরেক নাম টার্পিনস। 3 নাম্বার প দিয়ে প্রোপাইল, প্রোপাইল মানে প্রোপাইল অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল। 4 নাম্বার পানি, পানি মানে হচ্ছে সাবান পানি ও সুগন্ধি। তাহলে ডেটলের উপাদান 9 কোনটা? আশা করি পারবো। পার্সেন্টেজ গুলা কোনটা কত পার্সেন্ট, এটা মুখস্থ করতে হবে। তাহলে ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল, আর বাকি 3টা উপাদানের নাম প দিয়ে। দেন খেয়াল করো, এখানে ডেটলের ওই উপাদানগুলোর নামই আছে, ক্লোরোজাইলিনল বা 4-chloro-3,5-ডাইমিথাইল-ফেনল। এর কাজ কি? এই মূল লাইনগুলো এখানে দাগানো আছে। ডেটলের মূল উপাদান এটা, এটা হচ্ছে জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিক। অ্যালার্জি সৃষ্টি করতে পারে কোন উপাদান? উত্তর হচ্ছে ক্লোরোজাইলিনল। কারো কারো শরীরে ডেটল দিলে চুলকানি হয়, অ্যালার্জি হয়, সেটা উপাদান কোন উপাদানের জন্য অ্যালার্জিটা হয়? ক্লোরোজাইলিনল। আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল এবং এটা পচনরোধক ক্রিয়া হিসেবে কাজ করে, পচনরোধক। টার্পিনলস বা পাইন তেল, এটা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, দ্রাবক। তাহলে এমসিকিউ কোশ্চেন, ডেটলের কোন উপাদানটা দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়? সাবান পানির কাজ হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করা। তাহলে ডেটলের পিএইচ নিয়ন্ত্রণ করা কোন উপাদানের কাজ? সাবান পানি। বলা আছে 10। ডেটলের পিএইচ কত? উত্তর হচ্ছে 10। তাহলে 10 তার মানে কি ডেটল অম্লীয় না ক্ষারীয়? এইটা উত্তর দাও। ডেটল ক্ষারীয় নাকি অম্লীয়? পিএইচ 10, 7-এর বেশি মানে হচ্ছে ক্ষারীয়। ওকে, তাহলে এগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। ডেটলের উপাদান আমরা পড়ছি, প্রস্তুতি দরকার নাই, ব্যবহার পারবো। ডেটল পচনরোধক ও জীবাণুনাশক, মানে মানুষের শরীরেও ব্যবহার করা যাবে, আবার পরিবেশেও ব্যবহার করা যাবে। জেনে নাও, এখানে দেখো 3 স্টার দেয়া, তার মানে এখানে ভালো কোশ্চেন আছে। ডেটল আমরা পড়ে ফেলছি, পড়তে হবে স্যাভলন। আমরা দোকানে যখন কিনতে যাই, ডেটলের সাথেই রাখা থাকে স্যাভলন। ডেটল এবং স্যাভলনের মাঝখানে পার্থক্য কি, এটা আমরা অনেকেই জানি না।
দোকানদারকে যদি জিজ্ঞেস করি ডেটল আর স্যাভলন পার্থক্য কি, বলবে কোনো পার্থক্য নাই, দুইটা একই, খালি দুই কোম্পানি বানাইছে, কোম্পানির পার্থক্য, কিন্তু কোনো পার্থক্য নাই, একটা নিলেই হয়। নো, একটা নিলেই হয় না, দুইটা দুই রকম কাজ আলাদা। খেয়াল করো কি আলাদা। স্যাভলন, স্যাভলনের উপাদানগুলোর নাম দেখো, ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট এবং সেন্টিমাইট। এই উপাদান ডেটলে ছিল না। নামগুলা পার্সেন্টেজ গুলা পারতে হবে, পার্সেন্টেজ দুইটাতেই 3 আছে, বাট একটা 3 একটা 0.3। ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট 0.3%। দেন লাইনটা দেখো ব্যা, শল্য চিকিৎসা, কাটা এবং ক্ষত স্থান এবং মুখ ধোয়ার জন্য স্যাভলন ব্যবহৃত হয়। এখানে কি পরিবেশের কথা আছে না নাই? তাহলে বলো, স্যাভলন কি ডিসইনফেক্টেন্ট অ্যান্টিসেপটিক দুইটাই, নাকি অনলি অ্যান্টিসেপটিক স্যাভলন? বলো, এতক্ষণ যে বুঝাইছি পড়া দিয়ে বলো ব্যাক। অনলি অ্যান্টিসেপটিক, এটা শুধুমাত্র জীবদেহে ব্যবহার করা হয়, গড় মোছার কাজে যে স্যাভলন ব্যবহার করে লাভ নেই, এটা অনলি অ্যান্টিসেপটিক। ঠিক আছে, তারপরে আরেকটা আছে স্যালল। স্যাললের রাসায়নিক নাম কি? ফিনাইল স্যালিসাইলেট, এবং এটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে গলার ওষুধে ব্যবহৃত হয়। ঠান্ডা কাশি লাগলে নাক কান গলার ডাক্তাররা এক ধরনের মাউথ ওয়াশ দেয় অনেক সময়, গরম পানির সাথে এটা দিয়ে কুলি করবেন। এই গড়গড় করে কুলি করার যে কেমিক্যালটা, ওটাই হচ্ছে স্যালল। এটা কি করে? অভ্যন্তর মানে গলার ভিতরের যে রাসায়নিক উপাদান, সেই যে জীবাণুগুলা, ওটাকে ধ্বংস করবে। বাট চিন্তা করো, তুমি ওই জায়গায় স্যালল বা ওই মাউথ ওয়াশটা না দিয়ে ডেটল দিয়ে একটু কুলি করতেছো, পারবা ডেটল দিয়ে কুলি করতে? ডেটল দিয়ে কুলি করলে ভিতরটা একদম জ্বলে যাবে এবং মানুষ বেঁচে থাকতে পারে না। ঠিক আছে, তাইলে পার্থক্য কি? একটা বাহ্যিক অ্যান্টিসেপটিক আর একটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। তাহলে এমসিকিউ কোশ্চেন, নিচের কোনটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়? কি হবে বলো? নিচের কোনটা অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়? ডেটল, স্যাভলন, অ্যালকোহল, স্যালল। স্যালল, বাস। তাহলে আমাদের অ্যান্টিসেপটিক ডিসইনফেক্টেন্ট এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে গেল। প্যারাসিটামল 2.15.3 মোস্ট কমন ওষুধ, ডাক্তারদের খুবই পছন্দের জিনিস, এটা দেয় প্যারাসিটামল। প্যারাসিটামল কোন কোন রোগে দেয় এই ডাক্তারি সবাই পারো। প্যারাসিটামল হচ্ছে ইথানোইক অ্যানহাইড্রাইডের ফেনোলিক এস্টার, এই লাইনটা মনে রাখবা। এর রাসায়নিক নাম হচ্ছে অ্যানফোর হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড। জ্বর, ব্যথা, মাথা ব্যথা, অস্থিসন্ধির ব্যথায় ব্যবহার করা হয়, এগুলো তোমরা জানো, একবার রিডিং করো। ইম্পর্টেন্ট পড়া যেটা 3 স্টার দেয়া, প্যারাসিটামল সেবন মাত্রা খুব ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের 5th ইয়ারের বইয়ে আছে, আবার তোমাদের ইন্টারমিডিয়েট বইয়ে আছে। সো স্যাররা যখন কোশ্চেন করবে, এই জায়গাটা তাদের চোখে পড়লে তারা খুব বেশি খুশি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে, তাহলে বলে যে স্যাভলন ডিসইনফেক্টেন্ট স্প্রে। ইয়েস, ওই স্যাভলন ডিসইনফেক্টেন্ট স্প্রে বোতলটা খুলে দেখবা, ওখানে স্যাভলন তো আছেই, সাথে আরো অনেক এক্সট্রা কেমিক্যাল যোগ করা হয়েছে। এক্সট্রা কেমিক্যাল যোগ করে ওটাকে বানানো হয় স্যাভলন ডিসইনফেক্টেন্ট। বাট শুধু স্যাভলন যদি বলা হয়, অনেক সময় বোতলে যে স্যাভলন পাওয়া যায় ওটা অনলি অ্যান্টিসেপটিক দেয়া। ঠিক আছে, আচ্ছা, প্যারাসিটামল আমরা সারাদিনে কয়টা খেতে পারি? এক বেলা প্রত্যেকবারে কয়টা করে হাইস্ট খেতে পারি? বেশি খেলে প্যারাসিটামল কি ভালো না খারাপ? খারাপ হলে সেটা কিসের জন্য খারাপ? এই কথাগুলো এখানে বলা আছে। প্যারাসিটামল সেবন মাত্রা, এই পড়াটা আমি বই থেকে পরে দেখাবো, আগে তোমাদেরকে বুঝাই দিব। সবার আগে আমাকে উত্তর দাও, প্যারাসিটামল কয় বেলা? এটা অনেকে দুষ্টামি করে বলে প্যারাসিটামল 2 বেলা। নাটক, এরকম একটা নাটক, এই নামে একটা নাটকই আছে বোধহয়, প্যারাসিটামল 2 বেলা। নো, প্যারাসিটামল আসলে 2 বেলা না। তুমি দেখো, আমি এখানে দেখে রাখছি ডাক্তাররা কিভাবে লেখে। ট্যাবলেট না পাটাই প্যারাসিটামল। বেক্সিমকো কোম্পানির, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে প্যারাসিটামল বাজারে আনে। এস নামে আছে, রেনোভা নামে আছে, এক্সপা নামে আছে, সবই প্যারাসিটামল। প্যারাসিটামলটা হচ্ছে জেনেরিক বা কমন নাম, কেমিক্যাল নাম। আচ্ছা, নিচে দেখো লেখা আছে 1+1+1, তাহলে কয় বেলা হলো বলো? এই ব্যাপারটা মানে কি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। নর্মালি ডাক্তাররা এভাবেই লেখে, কিন্তু এর বেশি বা কম খাওয়া যায় কিনা? কম খাওয়া যায়। আমি একটা খাইছি, আমার জ্বর কমে গেছে, আর খাবো না, অসুবিধা নাই। অ্যান্টিবায়োটিকের মতো কোর্স করতে হবে, শেষ, এরকম কোনো ব্যাপার না, কম খাওয়া যায়। কিন্তু আমি বেশি খাবো, আমার জ্বর অনেক বেশি, ব্যথা অনেক বেশি, আমি সারাদিনে 7 বেলা প্যারাসিটামল খাবো, সেটা কি সম্ভব? 7 বার খাবো? নো, আমি 7 বেলা খেতে পারবো না, হাইয়েস্ট 4 বার খেতে পারবো। 6 ঘন্টা পর পর খাওয়া যায়, 6 ঘন্টা পর পর হলে 24 ঘন্টায় হয়, হাইয়েস্ট 4 বার। আমরা নর্মালি একসাথে একটা প্যারাসিটামলই খাই,
কিন্তু দেখবা কখনো কখনো জ্বর বেশি হলে, ব্যথা বেশি হলে ডাবল প্যারাসিটামলও খাইতে বলে ডাক্তাররা। দ্যাট মিনস একসাথে দুইটা প্যারাসিটামলও খাওয়া যায়, কিন্তু একসাথে দুইটার বেশি খাওয়া যায় না। এবং সারাদিনে 4 বারে 2 2 2 2 মোট 8টা প্যারাসিটামল খাওয়া যায়। এই যে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। হাইস্ট ধরো এক রোগী প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর, সে সকালে 2টা প্যারাসিটামল খাইলো, কোনো অসুবিধা নেই, কারণ বই বলা আছে 2টার বেশি খাওয়া যাবে না, বাট 2টা খাওয়া যাবে। কিন্তু সকালের পরে তার জ্বর কমলো না, 6 ঘন্টা পর দুপুরে সে আবার 2টা খাবে, অসুবিধা হবে না? হবে না, অসুবিধা নাই, হিসাব ঠিক আছে। 6 ঘন্টা পর সে খাচ্ছে এবং 2টা করে খাচ্ছে, তারপরেও তার জ্বর বা ব্যথা কমলো না। সন্ধ্যায় আবার সে 2টা খাইলো, কোনো অসুবিধা নাই, তাও কমলো না। রাতে সে আবার 2টা খাইলো, অসুবিধা নাই, এটা হাইয়েস্ট, এতটুকু খাওয়া যাবে। তার মানে একসাথে 2টা প্যারাসিটামলের বেশি 3টা খাওয়া যাবে না। আর সারাদিনে 6 ঘন্টা পর পর মোট 4 বার খাওয়া যাবে। তাহলে 4 বারে মোট কয়টা ট্যাবলেট হচ্ছে দেখো তো ভাই, 2 2 2 2 করে 4 বারে কয়টা হয়? কয়টা? 4টা, 6টা, 8টা, 12টা, কয়টা হচ্ছে? যোগ করো। 8টা। তাহলে ডোজ হিসাব করো, একটা নাপা ট্যাবলেট 500 মিলিগ্রাম, তাহলে 2টা নাপা ট্যাবলেট কত মিলিগ্রাম বলো? একটা যদি 500 হয়, 2টা কত হবে? 1000। দ্যাট মিনস প্রতি বেলায় বা এক ডোজে হাইয়েস্ট কত মিলিগ্রাম বা কত গ্রাম প্যারাসিটামল খাওয়া যাবে? এক বেলায়, এক বেলা হচ্ছে 1000 মিলিগ্রাম। আর সারাদিনে 8টা, 8টা কত মিলিগ্রাম হবে বলো? 8টা প্যারাসিটামল ট্যাবলেট কত মিলিগ্রাম হবে? 4000। তাহলে সারাদিনে হাইয়েস্ট কত মিলিগ্রাম প্যারাসিটামল খাওয়া যাবে? 4000 মিলিগ্রাম বা 4 গ্রাম। একটা ঝামেলা আছে, সেটা খেয়াল রাখতে হবে, রোগী অ্যালকোহলিক কিনা, রোগী মদ খায় কিনা। তুমি ডাক্তার, তোমার কাছে এক রোগী আসছে, তার জ্বর, তার মাথা ব্যথা, শরীর ব্যথা, তুমি তাকে লিখে দিলা ট্যাবলেট নাপা 2+2+2+2, তুমি শুনলা না সে মদ খায় কিনা। পরের দিন শোনা গেল চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, ঝামেলা তোমার উপর পড়বে। কারণ কি? ওই রোগী ছিল অ্যালকোহলিক, সে মদ খাইতো, এই কারণে তার লিভার নষ্ট থাকতো, হজমকারী এনজাইম থাকতো না, আরো কিছু অঙ্গ ডাবল ডাবল প্যারাসিটামল দিয়ে নষ্ট করে দিয়ে তাকে মেরে ফেলতে পারে। তাহলে যারা অ্যালকোহলিক তাদেরকে কিভাবে দিব? একটার বেশি দিব না, এক বেলা একটা হাইয়েস্ট। তাহলে 4 বেলা হাইয়েস্ট কয়টা খেতে পারবে সে? অ্যালকোহলিকরা এক বেলা যদি একটা পায়, হাইয়েস্ট 4 বেলা কয়টা পাবে? 4টা ট্যাবলেট। তাহলে 4টা ট্যাবলেট কত মিলিগ্রাম ভাইয়া? 2000 মিলিগ্রাম। বাস, এই ব্যাপারটাই বইয়ে লেখা আছে, আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তাহলে এমসিকিউ কোশ্চেনের উত্তর দাও। সাধারণ মানুষ প্রতিবারে, প্রতিবারে মানে প্রতি ডোজে সর্বোচ্চ কত মিলিগ্রাম প্যারাসিটামল গ্রহণ করতে পারবে? সাধারণ মানুষ সারা দিনে সর্বোচ্চ কত মিলিগ্রাম প্যারাসিটামল গ্রহণ করতে পারবে সারা দিনে? সাধারণ মানুষ 4000। অ্যালকোহল সেবনে অভ্যস্ত ব্যক্তি সারা দিনে কত মিলিগ্রাম প্যারাসিটামল সর্বোচ্চ গ্রহণ করতে পারবে? 2000। ওকে, বেশি খাইলে কি হবে? ধরো কেউ বেশি খেয়ে ফেলছে, সারাদিনে 4 বারের জায়গায় 5 বার, মনে নাই, একবার খাইছি একটু পরে আবার খাইছি, 10টা খেয়ে ফেলছে, সে কি মরে যাবে? অথবা সারাদিনে একবারে 2টার জায়গায় 5টা 6টা খাইছে, সে কি মরে যাবে? অথবা উল্টাটা, কেউ মরতেছে, আমার ভাল লাগে না, আমি প্যারাসিটামল খাই মরে যাবো, আত্মহত্যা করুন, সে কি মরতে পারবে? কয়টা খাইলে প্যারাসিটামল, কয়টা প্যারাসিটামল খেলে মানুষ মরতে পারে? প্যারাসিটামল লিথাল ডোজ অনেক বেশি, অনেক বেশি, মানে হচ্ছে 160 গ্রাম। তুমি একসাথে প্রায় 160টার মতো প্যারাসিটামল যদি খেতে পারো, তাহলে তুমি সাথে সাথে মরে যাবা। সাথে সাথে মরে না, অনেকে প্যারাসিটামল রাগ করে খায়, 8টা 10টা 12টা 15টা খায়, খাইলে তার কি হয়? মরে না, সে আধমরা হয়। ঠিক আছে, আধমরা হওয়ার পরে তার কি সমস্যা হয় সেটা বইয়ে আছে, একটু দেখাই দিই, দেখো বে, কিডনি ক্ষতি হয়, কিডনি নষ্ট হয়ে যায়। অধিক প্যারাসিটামল কেউ যদি খায়, তার কিডনিটা নষ্ট হতে পারে। সে মরবে না, কিডনি আক্রান্ত হবে, কয়েকদিন ভুগবে, 3-4 মাস পরে কিডনির সমস্যায় সে মরে যাবে। তাহলে এটা আরেকটা এমসিকিউ। অধিক প্যারাসিটামল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? লিভার, কিডনি, স্টোমাক, ব্রেন, কোনটার ক্ষতি হয়? কিডনি। আর এই যে এই সংখ্যাগুলা 1000 মিলিগ্রাম, 4000 মিলিগ্রাম বা 4 গ্রাম, এগুলো তোমরা বুঝছো, 2000 মিলিগ্রাম, এগুলো আশা করি বুঝছো। ঠিক আছে,
তাহলে প্যারাসিটামলের এই সংখ্যাগুলো মনে রেখো, আবারও বলতেছি এগুলো মেডিকেলের 5th ইয়ারের বই আছে। আরেকটা কথা, আমরা জ্বর হলে প্যারাসিটামল খাবো, বাট কত জ্বর হলে প্যারাসিটামল খাবো? জ্বরের কি কোনো লেভেল থাকা উচিত না? আজকে আমার অনেক জ্বর, মেপে পাইলো কত, 98। 98 হলেই কি প্যারাসিটামল শুরু করব, না লেভেল থাকা উচিত? লেভেল আছে। কত জ্বর হলে প্যারাসিটামল শুরু করতে হবে সেই লেভেলটা আমি দেখা দিচ্ছি, বইয়ে আছে দেখো। 101.3 ডিগ্রি ফারেনহাইট বা 38.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্যারাসিটামল ব্যবহার করো, আদারওয়াইজ কোনো প্যারাসিটামল খাওয়ার দরকার নাই। তাহলে কত জ্বরের উপরে হলে প্যারাসিটামল শুরু করতে হয়? 101.3 ডিগ্রি ফারেনহাইট। ওকে, মাথা ব্যথা করলে একটা না পাঠায় কোনো অসুবিধা নেই, একটা দুইটা খাওয়া যায়, 8টা হয়ে যায় সারাদিনে, লেভেলের ভিতর থাকলেই হয়। অনেকে বলতেছে না পার মতো না পায় এক্সটাও যদি খাই তাহলে সমস্যা হবে কিনা। আচ্ছা, না পায় এক্সটাতে প্যারাসিটামল 500 মিলিগ্রাম থাকে, সাথে থাকে হচ্ছে ক্যাফেইন। এই ক্যাফেইনটা আমাদের মাথা ব্যথা ভালো কাজ করে, কিন্তু সেটা ডাবল ডাবল না খাওয়াই ভালো, তখন আবার ক্যাফেইন আমাদের শরীরে ক্ষতি করতে পারে। এখানে শিশুদের দেহে বলা আছে 101, তাহলে বড়দের দেহে কি আরো বেশি জ্বর হওয়া উচিত না? তাহলে এই লেভেলটা মনে রাখো, বইয়ে যেটা আছে সেটাই মনে রাখো, ঠিক আছে? ব্যথার জন্য 2টা করে খাওয়া যাবে, হ্যাঁ খাওয়া যাবে। ব্যথা বেশি হলে 2টা করে প্যারাসিটামল খাওয়া হয়। প্যারাসিটামল প্রস্তুতি আমাদের পড়ার দরকার নাই, আমরা একটা গল্প শুনতে চাচ্ছি। একটা গল্প আছে প্যারাসিটামলে, সেটা একটু শুনে নাও, যেহেতু আজকে লাস্ট ক্লাস, জৈব রসায়নের শেষ ক্লাস এবং সময় আছে, তাহলে প্যারাসিটামলের একটা গল্প শোনো। ধরো কোন রোগী তোমার কাছে আসছে, তাকে তুমি 2টা প্যারাসিটামল দিছো, তারপরেও তার জ্বর কমে নাই, তখন তুমি কি করবা? 2টার জায়গায় 3টা দিবা, ঠিক আছে? 3টা দিলে তো তার আবার কিডনির ক্ষতি হবে, তখন কি করবা? এটা নিয়ে আমি যখন ইন্টার্নি করতাম তখন একটা ঝামেলায় পড়ছিলাম। সেই ঝামেলাটা একটু বলি, এটা একটা সুন্দর গল্পের মতো শুনো, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক অন্য জিনিস রে ভাইয়া, গল্প আকারে শুনো, তাইলে তুমি বুঝে যাবা কি করতে হবে। আমার কাছে আমি যখন ইন্টার্নি করতাম 2015-16-15 দিকে, লাস্টের দিকে, তখন এক রোগী আসছিল। রোগী একজন, রোগীর সাথে আরো প্রায় 14-15 জন অ্যাটেন্ডেন্স। রাত প্রায় 11টা বাজে, ঢাকা মেডিকেল কলেজ। রোগী কোনো এক এলাকার চেয়ারম্যানের ছেলে, রোগীর সাথে চেয়ারম্যান সাহেব আসছে আর 13-14টা চেলা আসছে। পুরা সবাই হুড়মুড় করে ডাক্তার হাসপাতালে ঢুকছে এবং ডাক্তার ডাকো ডাক্তার ডাকো পুরা মিছিল নিয়ে আসছে। রাত 11টা, তখন সরকারি হাসপাতালে বড় বড় প্রফেসর ডাক্তাররা নাই, আমরা ইন্টার্ন ডাক্তার আর 1-2জন বড় ডাক্তার আছে। আমি গেলাম রোগী রিসিভ করতে। রোগীর কি সমস্যা? জ্বর। কদিন ধরে জ্বর? 2 দিন ধরে জ্বর। জ্বরের সাথে আর কি সমস্যা আছে? রোগী কি বমি করে? না, বমি নাই। শরীর হাত পা ব্যথা আছে? নাই। চোখ লাল হয়ে গেছে? না, কিছুই নাই। রোগী কি মদ খায়? কারণ ও যে অ্যালকোহলিক, ওটা না, তাও খায় না। ওকে, তার মানে আমি এটাকে আসলে আলাদা করতে পারতেছি না। যদি ব্যথা থাকতো, লাল লাল রেশ দেখা যেত, চিন্তা করতাম এটা ডেঙ্গু। অথবা যদি শ্বাসকষ্ট থাকতো তখন চিন্তা করতাম এটা নিউমোনিয়া। কাশি থাকতো, বমি থাকতো, কিছুই নাই। তো রোগীর রক্ত পরীক্ষা করতে পাঠাইলাম। রাতের 11টা বাজে আর রক্ত পরীক্ষা হবে না, পরের দিন রক্ত পরীক্ষা হবে, তারপর রিপোর্ট আসতে আরো একদিন। ভর্তি করলাম, রোগীরে বললাম প্যারাসিটামল ট্যাবলেট না পা 1+1+1 একটা করে খাক, যেহেতু নেতা মানুষ, হয়তো সে অ্যালকোহলিক অস্বীকার করতেও পারে। সাথে সাপোর্টিভ কিছু ভিটামিন ওষুধ দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম না, কারণ এখনই অ্যান্টিবায়োটিক শুরু করার দরকার নাই। যেই জ্বর সেই অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। টাইফয়েড হলে একরকম, অন্য জ্বর হলে অন্যরকম। বলে আসলাম রোগীর হাত পা একটু মুছে দেন, ঠান্ডা পানি দিয়ে স্পঞ্জ করে দেন, দেখবেন জ্বর কমে আসছে। আর সমস্যা হলে একটু যে ডাক্তার রুম পাশে, এত নাম্বার রুম, ওখানে আসবেন। তো 5 মিনিট পরেই একটা চেলা আসছে, স্যার প্যারাসিটামল তো খাওয়াইছি কিন্তু জ্বর তো কমে না। আরে বাবা, এত অস্থির হচ্ছেন কি লাগে? 5 মিনিট হয়েছে, এখনই জ্বর কমবে? ওষুধটা কাজ করতে তো সময় দিতে হবে, কিন্তু রোগী তো কেমন জানি করতেছে। ঠিক আছে, জানা আরেকটা প্যারাসিটামল খাওয়াই দেন। 2টা তো খাওয়ানো যায়। তো 5 মিনিটের ভিতরে সে আরেকটা খাওয়াইছে। 10 মিনিট পর একটু সিনিয়র টাইপের এক চেলা আসছে। সে এসে বলতেছে, ডাক্তার সাহেব এগুলো কি ওষুধ দিতেছে? নাপাবুরি। নাপাবুরি তো আমরাও দিতে দিই, আপনারা একটু ভালো ওষুধ পারেন না? তো একই তো কথা, কারণ যেটা নোপাবুরি সেইটাই জ্বরের ওষুধ। এটা আপনারা পারেন দেখে এটা খারাপ, আমরা দিলে ভালো, এরকম কিছু না, এটাই জ্বরের ওষুধ। কিন্তু রোগীর জ্বর তো কমতেছে না। ওকে, 2টা দিছি। এখন রোগীর কাছে গেলাম, যে দেখলাম জ্বর আগের মতোই আছে, মাপালাম 103, জ্বর কমে নাই। এখন কি 3 নাম্বারটা দিব? না। তখন আবার বলছে ভালো ওষুধ পারি না, কি করব? এই অবস্থায় আমরা প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করব, বাট আমরা এখন আর সেটা
মুখে দিব না। তো রোগীকে বললাম ঠিক আছে, তাহলে একটা নাপা সাপোজিটরি নিয়ে আসেন 500 পাওয়ার, এটা পায়খানার রাস্তায় দিয়ে দিবা। পায়খানার রাস্তায় দিলে এবার দেখবা জ্বর কমে গেছে। দ্যাট মিনস দুইটার বেশি হলে পায়খানার রাস্তায় দিতে হয়। তার কিছুক্ষণ পর, আধা ঘন্টা হয়েছে, রাত প্রায় 12টা, এই ঝামেলা একটু পর পরই আসতেছে একটা একটা চেলা, প্লাস অন্য রোগী তো আছে। আরেকজন আসছে, ডাক্তার সাহেব এই ওষুধ দিয়ে অত জ্বর কমে নাই, চেয়ারম্যান সাহেব তো খুব রাগ করতেছে আপনার উপর। ও আল্লাহ। রোগীর কাছে গেলাম, না জ্বর কমে নাই। বললাম তাহলে ভাই আরেকটা সাপোজিটরি নিয়ে আসেন। এবার আরেকটা সাপোজিটরি পায়খানার রাস্তায় দিবেন, এটা কিন্তু খায় না, খবরদার, সাপোজিটরি কিন্তু খায় না, পায়খানার রাস্তায় দিবেন, দেখবেন এইবার জ্বর কমে গেছে। তো দিল। আধা ঘন্টা পর চেয়ারম্যান সাহেব এবার নিজে চলে আসছে রুমে, এসে খুব চিল্লাফাল্লা, এখানে চিকিৎসা হয় না, বড় ডাক্তার নাই, চিকিৎসকের নামে সে বিচার দিবে, এইসব কথাবার্তা বলতেছে। গেলাম রোগীর কাছে, অসুবিধা কি, 4টা প্যারাসিটামল হয়ে গেছে, 2টা মুখে, 2টা পায়খানার রাস্তায়, একটু হলে তো জ্বর কমবে, কোনো ঝামেলা করছে কিনা। সে কি 2টা প্যারাসিটামল সাপোজিটরি ঠিক মতো দিছে তো, না কিনা খায় ফেলছে। তখন রোগীকে জিজ্ঞেস করলাম, এ ভাই সাপোজিটরি পায়খানার রাস্তায় দিছো তো, না খাইছো? না স্যার, পায়খানার রাস্তায় দিছে। আপনি পায়খানার প্যাকেট খুলে দিছো তো, না প্যাকেট সহ দিছো? অবশ্যই প্যাকেট খুলে দিচ্ছে। কিভাবে দিছো বলো তো, আমার মনে হচ্ছে কোথাও একটা ঝামেলা। তখন রোগীকে বললো যে, রোগী আমারে বলতেছে স্যার এই ওষুধটা নিয়ে, এটা আপনি যেটা পরে আনতে দিছেন, এটা নিয়ে আমি পায়খানাতে গেছি, ওয়াশরুমে যাওয়ার পর এটা প্যাকেট খুলছি, খোলার পর এই ওষুধটা আমি বাথরুমের কমোডের মধ্যে দিয়ে আসছি, পায়খানার রাস্তাতে দিছে। কিন্তু আমি তারে কইছি এটা নিজের পায়খানার রাস্তায় দিতে, এই নিজের শব্দটা উচ্চারণ করি নাই, এই কারণে সে জনগণের পায়খানার রাস্তায় দিয়ে আসছে। বুঝে গেল তো? তাহলে 2টার বেশি প্যারাসিটামল লাগলে কোন রাস্তায় দিবা, ক্লিয়ার? প্যারাসিটামলের গল্প শেষ। মানুষ যে কত রকম বিচিত্র হইতে পারে এগুলো হসপিটালে গেলে বোঝা যায়। প্যারাসিটামল প্রস্তুতি জেনে নাও, এগুলো আমাদের লাগবে না। এখানে একটা পড়া আছে, এই পড়াগুলো আমাদের হাজারি স্যারের বইতে নাই, গুহ স্যারের বইয়ে আছে। এক্সট্রা লাইন আমি দেখাই দিচ্ছি। প্যারাসিটামলের গলনাঙ্ক কত? 169। অন্য দেশে প্যারাসিটামলের নাম কি? বাংলাদেশে আমরা প্যারাসিটামল বলি, বাট ইন্ডিয়াতে গেলে এই নামটা প্যারাসিটামল থাকে না, অন্য নাম হয়ে যায়। ইউএসএ, ফ্রান্স, অস্ট্রেলিয়াতে অন্য নাম, সে নামগুলা বইয়ে আছে, কবির স্যারের বইয়ে, সেটা দেখা দিই। ইউএসএ তে প্যারাসিটামলের নাম কি? টাইলেনল। ইন্ডিয়াতে বলা হয় ক্রোসিন, ফ্রান্সে বলা হয় ডলিপ্রেন, ব্রিটেন আর অস্ট্রেলিয়াতে বলা হয় প্যানাডল। এই নামগুলো মনে রাখবা কিভাবে সেটা আমি দেখা দিচ্ছি। ইউএসএ ট্রাম্প নামে একজন প্রেসিডেন্ট ছিল কয়েকদিন আগে, ট্রাম্প, তাহলে মনে রাখবা ট্রাম্পের দেশে টি দিয়ে টাইলেনল বলা হয়। ইন্ডিয়াতে দেখো ইন আছে, এই ক্রোসিন শব্দটার লাস্টে ইন আছে, ইন দিয়ে মনে রাখবা। ফ্রান্সে বলা হয় ডলিপ্রেন, এফ ডি, ফিক্সড ডিপোজিট মনে রাখো, ফিক্সড ডিপোজিট না, ফ্রান্স ডলিপ্রেন। ব্রিটেন আর অস্ট্রেলিয়াতে বলা হয় প্যানাডল, প্যানাডল শব্দটা প্যারাসিটামলের সাথে মিল আছে, প্যারা আর প্যানা, এই নামগুলো মনে রাখতে হবে। প্রস্তুতি শেষ। 2.16 গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ভূমিকা। এখানে কিছু গলনাঙ্কের মান আছে, স্ফুটনাঙ্কের মান আছে, মানটা মুখস্থ করব। বাট গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি চিত্র সহ আলোচনা করো। এমসিকিউ তে কি এটা আসবে বলো? গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি চিত্র সহ আলোচনা করো, 5 মার্কস। এমসিকিউ তে এগুলো আসবে না, তো এগুলো আমাদের পড়ার দরকার নাই। আমরা আজকের পড়া শুধু এমসিকিউ এর জন্য পড়তেছি। আগেই বলে নিয়েছি আমি ক্লাসের শুরুতে, আজকের পড়াটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, তো আজকের থেকে কোনো সিকিউ থাকবে না। এগুলা বাদ। এখানে দেখো একটা বক্স, সারণী 2.11, অনেকগুলা গলনাঙ্কের মান আছে। এতগুলা গলনাঙ্ক আমাদের পড়তে হবে না, শুধু এই দাগানো 3টা, 3, 4 আর 9 নাম্বার। দেন এখানে স্ফুটনাঙ্কের একটা বক্স আছে, সারণী 2.12, এখান থেকে স্ফুটনাঙ্কের মান করবা এই 4টা, 4, 5, 6, 7। ওকে। পলিমার ও প্লাস্টিসিটি মানে কি? 2.18, পলি মানে অনেক, মার মানে ম্যারোস, অংশ। তাহলে অনেকগুলা ছোট 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 অংশ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বড় যৌগটা তৈরি করে, বড়টাকে বলে পলিমার, আর ছোট ছোট গুলাকে বলে মোনোমার। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় পলিমারকরণ। এগুলো তোমরা জানো। পলিমারের শ্রেণী বিভাগটা দেখো। উৎস অনুসারে পলিমার কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 3। প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার, অর্ধকৃত্রিম পলিমার। নাম শুনেই বুঝে যাবা। প্রাকৃতিক মানে হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, সহজ কথায় গাছে ধরে বা জীব দেহে ধরে। স্টার, সেলুলোজ, ডিএনএ, আরএনএ, এগুলা কি পলিমার? উত্তর হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিম পলিমার মানে হচ্ছে এই পলিমার গুলা মেশিং এ বানানো হয়। কি কি? পলিথিন, পলিপ্রোপিন, নাইলন, বেকেলাইট। পলিথিন কি গাছে ধরে? এমন কোন গাছ তৈরি হয়েছে পলিথিন গাছ? না, এটা মেশিং এ বানায়, সো এটা কৃত্রিম পলিমার। অর্ধকৃত্রিম পলিমার,
প্রাকৃতিক পলিমার গুলাকে মডিফাই করে যে পলিমারটা বানানো হয় সেই মডিফাইড পলিমারটার নামই হচ্ছে অর্ধকৃত্রিম। যেমন সেলুলোজ থেকে সেলুলোজ এসিটেট, এটা একটা অর্ধকৃত্রিম পলিমার। আমরা জানি একটা এমসিকিউ তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে পাটের আঁশ থেকে এখন পলিথিন বানানো হয়েছে। পাটের আঁশ থেকে যে পলিথিন তৈরি হয় সেই পলিথিন তৈরি করছে মোবারক হোসেন, এটা গত বছরের এমসিকিউ কোশ্চেন, জেনারেল নলেজ। সেটা বাদ দেই, বাট আমাকে বলো ভাইয়া পাটের আঁশ কেমন পলিমার? পাটের আঁশ প্রাকৃতিক, কৃত্রিম নাকি অর্ধকৃত্রিম? 1 2 3 এর ভিতর কোনটা? 1। ওকে। পলিথিন কেমন পলিমার? 1 2 3 এর ভিতর কোনটা? পলিথিন 2 নাম্বার। কিন্তু যদি কোশ্চেন আসে পাটের আঁশ থেকে পলিথিন কেমন পলিমার, কি হবে এবার? পাটের আঁশ থেকে তৈরি পলিথিন হচ্ছে অর্ধকৃত্রিম। তাহলে এখানকার উদাহরণগুলো একটু মনে রাখবা, জাস্ট উদাহরণ, আর কিছু না। এবার মনোমারের কার্যকরীমূলক ভিত্তিতে পলিমার কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2। একটা সংযোজন আর একটা ঘনীভবন। সংযোগ, ঘনীভবন, এই বর্ণনাটা এখানে দেখো বক্সের ভিতর আছে, তো আমরা সরাসরি বক্স করি। সংযোগ মানে জোড়া লাগা। জোড়া লাগা মানে কি? একরকম উপাদান জাস্ট জোড়া লেগে 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 যে বড় পলিমারটা হয় তার নামই হচ্ছে সংযোজন পলিমার। কারণ যেমন পলিথিন, ইথিন 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 ইথিন, হাজার হাজার ইথিন যখন যুক্ত হয় তার নাম পলিথিন। বাট ভিন্ন ভিন্ন 2 বা ততোধিক উপাদান যুক্ত হয়ে যে পলিমার হয় তাকে বলা হয় ঘনীভবন। যেমন নাইলন, নাইলন বানাইতে অনেকগুলো অ্যাসিড লাগে, অনেকগুলো অ্যামিন লাগে। অ্যাসিড আর অ্যামিন ভিন্ন ভিন্ন উপাদান। সো 1 নাম্বার পার্থক্যটা দেখো, একরকম উপাদান একরকম, আর এখানে 2 বা 2 এর অধিক কার্যকরীমূলক থাকে। আণবিক ভর, সংযোজন পলিমার জাস্ট জোড়া লাগে, এখানে কোনো বিক্রিয়া হয় না, এখান থেকে কোনো কিছু বাইরেও যায় না, বাইরে থেকে কোনো কিছু এখানে ঢুকেও না, তাইলে শুধুমাত্র জোড়া লাগে। ধরো 50,000 ইথিন জোড়া লেগে হচ্ছে পলিথিন, তাহলে আমরা বলতে পারবো না পলিথিনের ভর সমান ইথিনের ভর ইন্টু 50,000, সরল গুণিতক। তাহলে এক্ষেত্রে পলিমারের ভর হয় মনোমারের সরল গুণিতক। কিন্তু ঘনীভবন পলিমার, ঘনীভবন কথাটার সাথে মিল আছে ঘন। 2টা ভিন্ন রকম উপাদান যখন জোড়া লাগে প্রত্যেক জোড়া থেকে 1 অণু করে পানি বের হয়ে যায়। পানি কমে যাওয়া মানেই হচ্ছে ঘন হয়ে যাওয়া, এই কারণে এর নাম ঘনীভবন। বাট যেহেতু পানি কমে যাচ্ছে, এখানে লাস্টে যে পলিমারের ভর আর মনোমার গুলার সরল গুণিতক হয় না, সরল গুণিতক হয় না। মনোমারের সংখ্যা এখানে একটি মাত্র কার্যকরীমূলক থাকে একরকম, আর এখানে অ্যাটলিস্ট 2টা কার্যকরীমূলক থাকে। এই বক্সটা এখান থেকে একটু পড়ে নিলেই হবে, এর বেশি কিছু দরকার নাই। পলিমারের ধর্ম একটু হেডলাইন দেখবো, এর বেশি কিছু লাগবে না। এখানে একটা ছোট বক্স আছে, পলিমারের ব্যবহার আছে, ব্যবহার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি কোশ্চেন আসে, সো এটা একটু খেয়াল রেখো ভাইয়া। এই 3টা ব্যবহার। সার্জিক্যাল গ্লাভস, ডাক্তাররা অপারেশন করার সময় যে গ্লাভসটা পরে নেয় সেই সার্জিক্যাল গ্লাভস কোন পলিমার দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে পলিআইসোপ্রিন। জুতা বা মেডিকেল টিউবিং কোন পলিমার দিয়ে তৈরি হয়? এই টেম্পারেচার গুলো লাগবে, বাট বেশি লাগবে ব্যবহার। সংযোজন পলিমার কাকে বলে একটু আগে বক্স থেকে পড়ে আসছি আমরা। এইখানে আরেকটা পলিমারের ব্যবহারের বক্স আছে, এই ব্যবহার এখানে বোঝানোর মতো কিছুই নাই, এগুলা মুখস্থ করতে হবে। এই যে পলিমার গুলার নাম আছে 7টা এবং তাদের ব্যবহার, শুধু এই ব্যবহার কোনটার কি ব্যবহার এটা মুখস্থ করবা। 2016 সালে এখান থেকে কোশ্চেন আসছিল এটা। রান্নার সরঞ্জাম কি দিয়ে তৈরি করা হয়? টেফলন। তাহলে 2021-22 আসতেই পারে কোশ্চেন। কম্পিউটার ডিস্ক কি দিয়ে তৈরি করা হয়? টেলিভিশন ক্যাবিনেট কি দিয়ে তৈরি করা হয়? তাহলে এইগুলা ব্যবহার মুখস্থ করতে হবে। দেন এখানে আমরা যাব পলিমারের আরো 5টা বর্ণনা আছে। দেখো 1 নাম্বার ইথিলিনের পলিমার করণ। এই যে পলিমারের বর্ণনা, ইথিলিনের পলিমার করণ এত চাপে হয়, এত তাপমাত্রায় হয়, এই প্রভাবকের মাধ্যমে হয়, এখানে আছে কথাগুলো। দেন এখানে কিছু বৈশিষ্ট্য আছে পলিথিনের, তার নিচে আছে ব্যবহার। 2 নাম্বারটা দেখো পলিপ্রোপিলিন, এত তাপমাত্রা, এই প্রভাবক, এত চাপ, বৈশিষ্ট্য, ব্যবহার। 3 নাম্বারটা পিভিসি, তাপমাত্রা, চাপ, প্রভাবক, ব্যবহার, বৈশিষ্ট্য। 4 নাম্বার পলিস্টারিন, 5 নাম্বার টেফলন। প্রত্যেকটা পড়া আমরা এরকম আলাদা আলাদা না করে একটা বক্স করে পড়তে পারি না? সবার আগে 5টা পলিমারের নাম লিখবো, দেন তাপমাত্রা গুলা, চাপ গুলা, প্রভাবক গুলা, এই পড়াটা এই একটা বক্সের আকারে তোমরা পড়ে ফেলবা। আমি বক্সটা কমপ্লিট করে দেই নাই, বাট বক্সের একটা ফর্মুলা দেখাই দিচ্ছি। সবার আগে 5টা পলিমারের নাম লিখবা, দেন তাপমাত্রা গুলা লিখবা, কোনটা কত তাপমাত্রা হয়, কোনটা কত চাপে হয়, কি প্রভাবক দিয়ে হয়, বৈশিষ্ট্য মূল পয়েন্টটা লিখবা এবং ব্যবহারের মূল পয়েন্টটা লিখবা। দেন এরকম একটা বক্স কেমিস্ট্রি বইতে স্ট্রাকচার করে লাগায় রাখবা।
আমরা বর্ণনা বা ওই যে ব্যাখ্যা এইভাবে পড়বো না, আমরা এই পড়াগুলো মুখস্থ টাইপের পড়া বক্স করে পড়বো। ওকে, তাহলে পলিমারের বর্ণনা বক্স করে পড়বো। এবার আসি ঘনীভবন পলিমারকরণ। ঘনীভবন মানে ভিন্ন রকম দুইটা উপাদান। নাইলন 66 একটা ঘনীভবন পলিমার। নাইলনটার নাম 66 কেন? এটার নাম তো 67ও হতে পারতো, অথবা 610ও হতে পারতো, না 66 কারণ হচ্ছে এখানে দুইটা ভিন্ন রকম উপাদান মিলে কার্বন পলিমার হয়, তাদের ভিতর 6টা করে কার্বন থাকে। এই যে দেখো, হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সাথে এডিপিক অ্যাসিড মিলে হয় নাইলন 66। এডিপিক অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট, আর হেক্সামিথিলিন মানে তো বোঝা যাচ্ছে 6 কার্বন। এই কারণে এই নাইলনটার নাম হচ্ছে নাইলন 66। তাহলে নাইলন 66 কার কার বিক্রিয়ার মাধ্যমে হয়? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর এডিপিক অ্যাসিড। এই যে সমীকরণ প্রস্তুতি এগুলা লাগবে না, লাগবে ব্যবহার। এই যে ব্যবহারটা আছে, ব্যবহার লাগবে। নাইলন আমরা নিজেরাই ব্যবহার করি, দাঁতের ব্রাশ, মোটা কম্বল, কাপড়, মাছ ধরার জাল, এগুলা কি দিয়ে তৈরি করা হয়? নাইলন। ইলাস্টিক গেঞ্জি, মোজা কি দিয়ে তৈরি করা হয়? নাইলন। নাইলনের ব্যবহার নয় কোনটা? ডেক্রন, এটা এক ধরনের পলিমার। এই ডেক্রনের আরেক নাম হচ্ছে টেরিলিন। এটা টেরিথিলিক অ্যাসিড ইথিলিন গ্লাইকল থেকে পাওয়া যায়। ইম্পর্টেন্ট হচ্ছে এর আরেক নাম মাইলার। মাইলার নামের প্লাস্টিক ফিল্ম তৈরি করা হয় কি থেকে? ডেক্রন থেকে। এটা মনে রাখতে হবে। ডেক্রনের ব্যবহার আছে এখানে, সেটা দেখাই দিই। এই যে লাস্ট লাইন, সোয়েটার, মোজা, শাড়ি, শার্টিং কাপড় এগুলা কি দিয়ে তৈরি করা হয়? টেরিলিন বা ডেক্রন থেকে তৈরি হয়। ব্যবহার মুখস্থ করবা। 2.20 আজকের লাস্ট পড়া। গ্লাইকোসাইড ও পেপটাইড বন্ধন কাকে বলে? নাম শুনেই বুঝতে পারতেছো ভাইয়া, গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ গ্লুকোজ পরস্পরের সাথে যে বন্ধন দিয়ে যুক্ত হয় তাকে কি বন্ধন বলে বলো? গ্লুকোজ গ্লুকোজ যে বন্ধন দিয়ে যুক্ত হয় তাকে বলা হয় গ্লাইকোসাইড। পেপটাইড নাম শুনেই বোঝা যাচ্ছে, পেপটাইড শব্দটার সাথে মিল আছে প্রোটিন, প্রোটিনের মনোমার অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যেই বন্ধন দিয়ে যুক্ত থেকে প্রোটিন তৈরি করে তাকে কি বন্ধন বলে? উত্তর হচ্ছে পেপটাইড বন্ধন। এখানে এই লাইনগুলো আছে, একটু দেখে নিবা। গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে পড়ছি, এটা দুইটা গ্লুকোজ অণু যুক্ত হয়। এই লাইনটা, গ্লাইকোসাইডিক বন্ধন কয় প্রকার? 2 প্রকার, একটা আলফা গ্লাইকোসাইড, একটা বিটা গ্লাইকোসাইড। আলফা গ্লাইকোসাইড দুনিয়ার যত কার্বোহাইড্রেট আছে সবার। বিটা গ্লাইকোসাইড একটাই উদাহরণ আছে কেমিস্ট্রি বইতে, সেলুলোজ। তাহলে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে কোন পলিমারটা গঠিত হয়? উত্তর হচ্ছে সেলুলোজ। এবার 3টা পলিমারের বর্ণনা করব। সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন। সেলুলোজ এটা তোমাদের বোটানি বইয়ের বর্ণনাও আছে। উদ্ভিদে 50% থাকে সেলুলোজ, কটন বা তুলাতে থাকে 90%। সেলুলোজ বিটা গ্লুকোজ, বাট কতটা বিটা গ্লুকোজ মিলে এক একটা সেলুলোজ হয়? 3000 বিটা গ্লুকোজ মিলে এক একটা সেলুলোজ হয়। বাকি লাইন পড়ার দরকার নাই, সেটা তোমরা জানো। আমরা ঘাস খেয়ে হজম করতে পারি না, কিন্তু গরু ছাগলেরা পারে, কারণ গরু ছাগলের একটা এনজাইম আছে, এনজাইমটার নাম হচ্ছে সেলুলেজ। তাহলে ঘাস হজমকারী এনজাইমের নাম কি? সেলুলেজ এনজাইম। স্টার্চ, আমরা যে আলু, রুটি, ভাত খাই এটা হচ্ছে স্টার্চ। তাহলে এটা আমাদের খাদ্য। স্টার্চ ভাঙলে 2টা অংশ পাওয়া যায়, অ্যামাইলোজ ও অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ 22%, অ্যামাইলোপেকটিন 78%। এটা বোটানি বইয়ে আছে বা তোমাদের কেমিস্ট্রি অন্য বইয়ে আছে। এই লাইনটা, অ্যামাইলোজ আয়োডিনের সাথে কি বর্ণ সৃষ্টি করে? নীল বর্ণ। অ্যামাইলোপেকটিন শাখান্বিত, এতে 10 লক্ষের মতো গ্লুকোজ থাকে, যার প্রত্যেক শাখায় থাকে 24 থেকে 30টা। বাকি লাইন দরকার নেই। গ্লাইকোজেন প্রাণীর শর্করা, এটা আমরা জমা রাখি আমাদের লিভারে এবং মাংসপেশিতে, যে জমা থাকে কার্বোহাইড্রেট সেটার নামই হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন কতটা আলফা গ্লুকোজ মিলে হয়? 1000 থেকে 5 লাখ। বাকি লাইন দরকার নাই। এবার যাব, পেপটাইড কাকে বলে? পেপটাইড মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যে বন্ধন দিয়ে যুক্ত থেকে প্রোটিন তৈরি করে তাকে বলে পেপটাইড। ইম্পর্টেন্ট লাইন হচ্ছে থার্ড লাইনটা, কয় প্রকারের অ্যামাইনো অ্যাসিড লাগে প্রোটিন তৈরি করতে? 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড। এবার খেয়াল করো, বইয়ে 20 প্রকার অ্যামাইনো অ্যাসিডের নাম দেয়া আছে। অপোলার, 20 প্রকারের ভিতরে একটা ভাগ হচ্ছে অপোলার, একটা পোলার, একটা অ্যারোমেটিক, একটা ক্ষারীয় আর একটা অম্লীয়। এই যে সংকেতগুলা এগুলা পড়ার দরকার নাই, বাট এই যে বাংলা নামগুলা, এই বাংলা নামগুলা থেকে কোশ্চেন আসবে। নিচের কোনটি অপোলার অ্যামাইনো অ্যাসিড, কোনটি পোলার অ্যামাইনো অ্যাসিড নয়, কোনটি অম্লীয় অ্যামাইনো অ্যাসিড, কোনটা ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড নয়। 5টা গ্রুপ। তাহলে আমরা এখান থেকে মুখস্থ করব কিভাবে? 5টাই মুখস্থ করার দরকার নাই, আমরা মুখস্থ করব 4টা, একটা বাদ দিব, অপশন দেখে পারবো। এটা
কোনটা বাদ দিব যেটা বেশি? অপোলারের 7টা নাম আছে, অপোলার পড়ার দরকার নেই, বাকি 4টা পড়বো, নামগুলো মুখস্থ করবে এখন টেকনিক দিয়ে। দেখো, অম্লীয় অ্যামাইনো অ্যাসিডের নাম মনে রাখবো কিভাবে? অ্যাসিড শব্দটাই থাকবে সরাসরি, অম্ল অ্যামাইনো অ্যাসিডে অ্যাসিড শব্দটা থাকবে, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে দুইটা নাম হয়ে গেল অ্যাসিড শব্দটা দিয়ে, অম্ল মানে অ্যাসিড। তাহলে দুইটার নাম কি? গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। আরো দুইটা নাম আছে যেখানে অ্যাসিড শব্দটা নাই, কিন্তু দুইটা শব্দের সাথে বাকি দুইটা নামে মিল আছে। গ্লুটামিক অ্যাসিড এর সাথে মিল আছে একটা নাম গ্লুটামিন, অ্যাসপার্টিক অ্যাসিড এর সাথে মিল আছে অ্যাসপারজিন। তাহলে অম্লীয় 4টা, অ্যাসিড আর তাদের নামের সাথে মিল আছে 2টা। ক্ষারীয়, এই লাইনটা দিয়ে মনে রাখো, আর জে লাইলি হাসে, রেডিও কাঁচামরিচ, আর জে লাইলি হাসে, 3টা নাম। কি হয়? আর জে দিয়ে আর্জিনিন, লাইলি দিয়ে লাইসিন, হাসে দিয়ে হিস্টিডিন। ক্ষারীয় 3টা হচ্ছে এই লাইন দিয়ে। পোলার, পোলারের উদাহরণ হচ্ছে তৃষা। 3টা উদাহরণ আছে পোলার অ্যামাইনো অ্যাসিড, তার উদাহরণ তৃষা। কি হয় দেখো, ত্রি দিয়ে একটা থ্রিওনিন, আর স দিয়ে 2টা সিরিন আর সিস্টিন, থ্রিওনিন, সিরিন, সিস্টিন। অ্যারোমেটিক এর উদাহরণ 3টা, টাফি শব্দটা দিয়ে মনে রাখবো, টাফি, টা দিয়ে 2টা টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান, ফি দিয়ে একটা ফিনাইলঅ্যালানিন। এই 4টা পারলে এই 4টা গ্রুপের বাইরে বাকি যত আছে সবাই হচ্ছে অপোলার। তাহলে আমি ওই পেজে আবার ফেরত আসি। দেখো, অম্লীয় অ্যামিনো অ্যাসিড অ্যাসিড শব্দটাই থাকবে, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। বাকি দুইটার নাম মিল আছে, অ্যাসপার্টিকের সাথে মিল আছে অ্যাসপারজিন, গ্লুটামিকের সাথে মিল আছে গ্লুটামিন। অম্লীয় 4টা শেষ। ক্ষারীয় হচ্ছে আর জে লাইলি হাসে, পোলার তৃষা, অ্যারোমেটিক টাফি, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন। অপোলার পড়বো না। ওকে, নামগুলো মনে রাখতে হবে। প্রোটিন, অ্যামিনো অ্যাসিডের 50টা বা তার অধিক পেপটাইড যখন দেওয়া হয় তখন তাকে বলা হয় প্রোটিন। তাহলে প্রোটিন তৈরিতে মিনিমাম কয়টা অ্যামিনো অ্যাসিড লাগে? 50টা। প্রোটিনের 4 রকম ক্রমবিন্যাস আবিষ্কার করছে, বা প্রোটিন 4 প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এখান থেকে পড়তে হবে এগুলোর উদাহরণ। প্রাইমারি একটাই কথা, অ্যামিনো অ্যাসিডের ক্রমবিন্যাস প্রকাশ করে। সেকেন্ডারির উদাহরণ আছে দেখো 3টা বেয়া, মাংসপেশি, টেন্ডন, ধমনী। তাহলে এমসিকিউ উত্তর দাও, নিচের কোনটি সেকেন্ডারি প্রোটিন নয়? এ মাংসপেশি, বি এনজাইম, সি টেন্ডন, ডি ধমনী। কোনটা? নিচের কোনটা সেকেন্ডারি প্রোটিন নয়? তাহলে 3টা নাম মনে রাখতে হবে, মাংসপেশি, টেন্ডন, ধমনী। মনে রাখবা কিভাবে? এই কথাটা দিয়ে, ম্যাট, MAT, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্ট না, আসলে এটা হচ্ছে মাসল, আর্টারি, টেন্ডন। মাসল মানে মাংসপেশি, আর্টারি মানে ধমনী, টেন্ডন তো টেন্ডন, বাস। টারশিয়ারি 5টা উদাহরণ আছে, ডিমের সাদা অংশের অ্যালবুমিন, আরবিসি হিমোগ্লোবিন, অস্থির মায়োগ্লোবিন, দুধের কেসিন আর এনজাইম। এইগুলা হচ্ছে টারশিয়ারি। দেখো, টারশিয়ারি ম্যাক্সিমাম নামের লাস্টে ন, অ্যালবুমিন, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, কেসিন একটাতে নাই, সেটা আলাদা, এনজাইম। 5টা উদাহরণ টারশিয়ারি। প্রোটিনের স্বভাবচ্যুতি, তাপ দিলে টারশিয়ারি প্রোটিন প্রাইমারি প্রোটিনে পরিণত হয়, টারশিয়ারি থেকে সে তাপের প্রভাবে প্রাইমারিতে পরিণত হয়, এটাকেই বলা হয় প্রোটিনের স্বভাবচ্যুতি। কোয়াটারনারি প্রোটিন হচ্ছে সবচেয়ে জটিল। তাহলে প্রোটিনের কোন রূপটা সবচেয়ে জটিল? উত্তর হচ্ছে 4 ডিগ্রি বা কোয়াটারনারি। দৈনন্দিন জীবনে জৈব যৌগের গুরুত্ব, এটা আমাদের পড়ার দরকার নাই, এখানে কোনো এমসিকিউ নাই, এগুলো এত ইম্পর্টেন্ট না। আর একটা পড়াই আছে শুধু বোঝানোর মতো, সেটা তোমাদের দেখাই দিই। ফ্রিয়নের সংকেত দেখো, এখানে কিছু আছে। ফ্রিয়ন 11-র সংকেত কি? CFCl3। ফ্রিয়ন 12-র সংকেত কি? CF2Cl2। ফ্রিয়ন 114-র সংকেত কি? এই সংকেতগুলো মুখস্থ করতে হয় না, বের করা যায়। কিভাবে বের করা যায় সেটা আমি শিখাই দিই এখন। ফ্রিয়ন 11, 12, 114, 13 এগুলোর সংকেত আমরা বের করব কিভাবে? টেকনিক হচ্ছে 90 মেথড। 90 মেথড মানে ফ্রিয়ন 11 বললে 11-র সাথে 90 যোগ করবা, 12 বললে 12-র সাথে 90 যোগ, 13 বললে 13-র সাথে 90 যোগ, দেন 11 দিয়ে বুঝো। ফ্রিয়ন 11-র সংকেত কি? 11 যোগ 90 কত হয়? 101। এই 101-এর কোনটা কার নাম্বার? মনে রাখবা CHF। CHF, কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন। এই যে কার্বনের উপরে 1 আছে, তাহলে এখানে কার্বন থাকবে একটা, হাইড্রোজেনের উপরে 0, তাহলে হাইড্রোজেন থাকবে না, আর ফ্লোরিন থাকবে একটা। তাহলে কার্বন একটা, ফ্লোরিন একটা। কিন্তু আমরা জানি কার্বনের যোজনী 4, বাকি যে কয়টা বাকিগুলা হবে ক্লোরিন। কার্বনের যোজনী 4, একটা আছে ফ্লোরিন, তাহলে বাকি আরো 3টা থাকে।
তাহলে ক্লোরিন 3টা, CFCl3 অথবা CCl3F, এটাই হচ্ছে ফ্রিয়ন 11 সংকেত। আবার বুঝি ভাইয়া, ফ্রিয়ন 12 দিয়ে বুঝি, 12-র সাথে 90 যোগ, 12 যোগ 90 মানে 102। 102 কোনটা, কার নাম্বার, CHF। তার মানে এখানে কার্বন একটা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন দুইটা। ফ্লোরিন দুইটা হলে বাকি থাকে আরো দুইটা, বাকিগুলা ক্লোরিন, বাকি দুইটা ক্লোরিন, CCl2F2। তাহলে বলতো ফ্রিয়ন 13 নামে যদি কিছু থাকতো ওইটার সংকেত কি হইতো? ফ্রিয়ন 13 যদি থাকতো তাহলে ওটার সংকেত কি হইতো, যদি এই সিস্টেমটা বুঝে থাকো? ফ্রিয়ন 11-12 সংকেত আমি দেখাই দিছি, ফ্রিয়ন 13 সংকেত কি? CF3Cl, ইয়েস কারেক্ট। আরেকটা দেখাই, দেখো ফ্রিয়ন 114টা দেখো। ফ্রিয়ন 114 মানে হচ্ছে 114-এর সাথে 90 যোগ, 90 যোগ করলাম হলো 204। 204 মানে এখানে কার্বন দুইটা, হাইড্রোজেন 0টা, ফ্লোরিন 4টা। এই যে দেখো কার্বন দুইটা, তারা নিজেরা নিজেরা একটা বন্ড করলো, ফ্লোরিন 4 কোনায় 4টা গেল, তাহলে বাকি আর কয়টা থাকে? একটা একটা করে ক্লোরিন বাকি থাকে। তাহলে এটার সংকেত হবে CClF2, আরেকটা বন্ড দিয়ে CClF2। এটা হচ্ছে ফ্রিয়ন 114 সংকেত। তাহলে ফ্রিয়ন 90 মেথড বোঝা গেছে সবার? 90 যোগ করলে যেটা বের হবে সেই সংখ্যাটার নাম্বারটা হচ্ছে CHF, কার্বন হাইড্রোজেন ফ্লোরিন, আর বাকিগুলা ক্লোরিন। বাস, ফ্রিয়নের সংকেত পরীক্ষায় আসে। পলিথিন, ফরমালিন ব্যবহারের সুবিধা অসুবিধা এগুলো একটু দেখে নিয়ে, এর চেয়ে বেশি এখান থেকে আর কিচ্ছু পড়ার দরকার নাই। জৈব রসায়ন চ্যাপ্টারটা শেষ। ওকে, এবার কারো কোনো কোশ্চেন যদি থাকে সেই কোশ্চেন গুলো আমাকে করতে পারবে। আজকের পড়াটা আমি আবারও তোমাদের বলে দেই, যেহেতু এটা তোমাদের শর্ট সিলেবাসে নাই, সিকিউ হিসাবে এখান থেকে পড়ার কিছু দরকার নাই। সব পড়াটাই আজকে আমরা এমসিকিউ এর জন্য পড়বো, ঠিক আছে? তাহলে এই পড়াটা সিকিউ এর জন্য না। বক্স যেগুলো আছে সবগুলাই কি বইয়ে লাগাবো? কিছু বক্স তো বইয়েই আছে, সেগুলো লাগানোর দরকার নেই। যেগুলা করতে বলছি সেটা করবা। অফলাইনে আপনার আর কোন ক্লাস পাবো জানি না, সেটা অফলাইন সময় হোক তখন বুঝতে পারবা। কালকের এক্সামে কি এই টপিকস থেকে কোনো এমসিকিউ কি আসবে? কালকের এক্সামই হবে এমসিকিউ, ঠিক আছে? কালকে থেকে সিকিউ থাকবে না, কারণ এটা তোমাদের সিলেবাসে নাই। প্যারাসিটামল রাসায়নিক নাম এক এক দেশে এক এক রকম কেন? আচ্ছা ঠিক আছে ভাই, রাসায়নিক নাম না, এটা জেনেরিক নাম নামে একটা শব্দ আছে। তোমরা মেডিকেল কলেজের 4th ইয়ারে যখন ফার্মাকোলজি পড়বা তখন ক্লিয়ার হয়ে যাবে জেনেরিক নাম জিনিসটা কি। আপাতত এমনি মনে রাখো, এটা রাসায়নিক নাম না, এটা জেনেরিক নাম। এইচএসসি এর জন্য কোন রিঅ্যাকশন গুলা ইম্পর্টেন্ট? তোমাদের শর্ট সিলেবাসে যেগুলা রিঅ্যাকশন নাম দাঁড়ি, ওই নামওয়ালা বিক্রিয়া গুলা বা রিঅ্যাকশন গুলা ইম্পর্টেন্ট। ফিডেল ক্রাফট, উডস, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, রাইমার টাইম্যান, এগুলা। সেলিল কি পেটে গেলে প্রবলেম হয়? সেলিল গেলে না, স্যালল, স্যালল পেটে গেলে কোনো প্রবলেম হয় না ব্যাস। ওকে, তাহলে আজকের মতো কোশ্চেন আশা করি শেষ করতে পারি। তারপরে মাইকে কেউ কোনো কোশ্চেন যদি করতে চাও করতে পারো ব্যাস। কোনো কোশ্চেন আছে কারো? যে আমার একটা প্রশ্ন, আর এইখান থেকে কি আমরা মানে সম্পূর্ণ চ্যাপ্টারটা কি পড়বো নাকি শুধু শর্ট সিলেবাসে যতটুকু আছে ততটুকু আচ্ছা পড়বো? আমি বলি ব্যাস, এইচএসসি পরীক্ষার জন্য শর্ট সিলেবাস, কারণ যেহেতু এইচএসসি তে তো ওদের বলাই হয়েছে শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। এইচএসসি মানেই হচ্ছে শর্ট সিলেবাস। বাট ভর্তি পরীক্ষাতে কোনো শর্টকাট বলে কিছু নাই ব্যাস, ভর্তি পরীক্ষার সময় পুরো বই। ওকে, ঠিক আছে। কালকের এক্সামে তো আগের ক্লাস আর আজকের ক্লাসের টপিকস মিলে, তাহলে তো আগের ক্লাসের শর্ট ছিল। ইয়েস, আগের ক্লাসের যেগুলো পড়বা, রিটেন যেগুলো আসবে আমি বলে দেব, রিটেন হচ্ছে শর্ট সিলেবাস থেকে আসবে, বাট এমসিকিউ এর কোনো শর্ট সিলেবাস নাই, ঠিক আছে? দেন কোশ্চেন আছে 100°C হলে প্যারাসিটামল খাই, তাহলে কি প্রবলেম হবে? না খাওয়াই ভালো, প্যারাসিটামল কম খাওয়াই ভালো ব্যাপ, প্যারাসিটামল এত বেশি খাওয়ার দরকার নাই। অ্যাডমিশন কোন সিলেবাসে হওয়ার সম্ভাবনা? অবশ্যই বড় সিলেবাস, অ্যাডমিশনে কোনো শর্টকাট বলে কিছু নাই। আমি আবারও বলে দিচ্ছি, অ্যাডমিশন মানে লং সিলেবাস। আর কোনো কোশ্চেন কি আছে তাহলে ভাইয়া? জৈব রসায়ন চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার। তুমি চিন্তা করো ভাইয়া, এইচএসসি বা ইন্টারমিডিয়েট পড়ার সময় তোমরা এই চ্যাপ্টার হয়তো 2-3 মাসে শেষ করছো, আমাকে 4টা ক্লাসে শেষ করা লাগছে। আমি চেষ্টা করছি তোমাদের যতটা হেল্প করা যায়।
বাকিটুক তোমার পরিশ্রমের উপর। আমি যেভাবে পড়তে বলছি এই পড়াগুলো যদি ভালো মতো পড়তে পারো, ইনশাল্লাহ জৈব রসায়ন চ্যাপ্টার থেকে তোমাদের কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তাহলে ভালো মতো পড়তে থাকো, আবার কোনো ক্লাসে হয়তো তোমাদের সাথে দেখা হইতে পারে। সবার জন্য এখানে যদি বেস্ট। অ্যাডমিশন বলো বলতে স্যার, এখানে মানে বলো কি বুঝাইছেন কি অ্যাডমিশন বুঝতে বলতে চাইছি? স্যার? মানে এখানে যে কটা শর্ট সিলেবাসে যে কটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার গুলো কি সবগুলো পুরোপুরি পড়বো নাকি এরকম কিছু চ্যাপ্টার কিসের তো বাদ জন্য, কিসের জন্য? এইচএসসি পরীক্ষা নাকি অ্যাডমিশন টেস্ট? যে অ্যাডমিশন টেস্টের জন্য বলছি, অ্যাডমিশন টেস্টে কোনো শর্ট সিলেবাস নাই, আবারও বলতেছি, পুরা বই পড়তে হবে। নাকি বুঝছো শর্ট না বুঝছি সিলেবাসে যে আমার কথা? চ্যাপ্টার গুলো ওই চ্যাপ্টার গুলো সম্পূর্ণ পড়বো? জি না, শর্ট বলে কোনো শব্দ নাই অ্যাডমিশন টেস্টে। সব পড়বো, সব চ্যাপ্টার, সব বই, সব ভালোভাবে পড়বো। তুমি কি কিন্তু আমার কিছু কথা বুঝো না বুঝো না? বাংলা কথা বলতেছি ভাইয়া। ওগুলো আমাদের পড়ানো হয়নি। ওগুলা পরে পড়তে হবে। যেমন আজকের ক্লাসটা অনেকে পড়তে চায় না, সে অ্যাডমিশন টেস্টের সময় পড়বে। ঠিক আছে, সো এই চ্যাপ্টার গুলা যেগুলো তোমাদের পড়ানো হয়নি সেগুলো তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে পড়ানো হবে হয়তো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা স্যার প্রশ্ন, ইন্টারমিডিয়েট পরে কি আমাদের এই ক্লাসগুলো কি সব অনলাইনে রাখবে কোনো কোনো ক্লাস কি? না, আমি বলি, প্ল্যানটা বলি। ইন্টারমিডিয়েট পরীক্ষা তোমাদের কবে শেষ হবে বলো? ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরের কয় তারিখ? তারিখ দিছে? জানো তারিখ? জি জি স্যার, ডিসেম্বরের যে 20 তারিখের মধ্যে 20 তারিখ। মোটামুটি। আচ্ছা, তোমাদের কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে? 6টা। 6টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে? মানে সাবজেক্ট 3টা, পেপার 6টা, সেটা বলো। তাই তো, সাবজেক্ট 3টা। আচ্ছা, আগে পরীক্ষা হতো 10টা সাবজেক্টের উপর, এখন হবে 3টা। তার মানে রেজাল্ট দিতে আমার সময় কম লাগবে। তুমি ডিসেম্বরের 20-এর পরেই আমরা চেষ্টা করব, যদি করোনা কন্ডিশন স্বাভাবিক থাকে, অনলাইন অফলাইন, অফলাইনে পুরো দমে শুরু করা, পাশাপাশি অনলাইনও চালু থাকবে, যার যেভাবে সুইটেবল হয়। যদি দেখি তোমাদের রেজাল্ট খুব দ্রুত দিয়ে দিছে ভাইয়া, কারণ 3টা সাবজেক্টের রেজাল্ট দিতে 2 মাস লাগবে না, 1 মাসের ভিতর যদি দিয়ে দেয়, সাপোজ জানুয়ারির 20 তারিখে তোমার রেজাল্ট দিয়ে দিল, এবং তার 1 মাস পরে মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারির 20 বা ফেব্রুয়ারির 28, তাহলে ঝামেলা যেটা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষার 1 মাস আগে থেকে কোচিং অফ করে দিতে হয়। 1 মাস আগে থেকে কোচিং অফ মানে আমরা হায়েস্ট ডিসেম্বরের লাস্ট 10 দিন আর জানুয়ারি মাসটা সময়টা পাবো ক্লাস নেওয়ার। 1-1.5 মাসে পুরো চ্যাপ্টারটা আমাদের শেষ করা সম্ভব না। তখন আমরা কি করব, যে চ্যাপ্টার গুলো তোমাদের পড়ানো হয়নি সেগুলো পড়াবো, প্লাস ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো পড়াবো। যদি দেখি না আরো বেশি সময় পাচ্ছি, রেজাল্ট আর একটু পরে দিচ্ছে, আরো সময় পাচ্ছি, তখন পুরো পড়াটাই আমরা আবার একবার শেষ করব, তখন শুধু ভর্তি পরীক্ষার জন্য পড়বো। কিন্তু এটা নির্ভর করবে পরিস্থিতির উপর, সময়ের উপর। এটা যখন সময় হবে তখন আমরা সেই অনুযায়ী ডিসিশন নিব। বুঝাইতে পারতেছি? সো সময় হোক, যখন সময় হবে তখন ওই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। যখন যে অবস্থা যা যা লাগবে, তোমাদের জন্য যা যা ব্যবস্থা করা দরকার আমরা সময় অনুযায়ী ওগুলো ব্যবস্থা করব। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কারো? নাই? যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের মতো বলো। স্যার, আমাদের যে শর্ট সিলেবাসের উপর এইচএসসি পরীক্ষা হবে, এমসিকিউ কি শর্ট সিলেবাসের মতোই হবে? ইয়েস, এইচএসসি পরীক্ষা অলওয়েজ শর্ট সিলেবাস। এমসিকিউ এইচএসসি মানে শর্ট, এমসিকিউ এফসিকিউ যা সিকিউ থাকুক সব শর্ট সিলেবাস। ঠিক আছে, জি, আচ্ছা ঠিক আছে। ওকে। অ্যাডমিশনের কোশ্চেন কি ফুল বই থেকে হবে? ইয়েস, কারণ তোমাদের জন্য একটা শর্ট সিলেবাস নামে শব্দ আসছে, কিন্তু গত বছর যারা ছিল তাদের কোনো শর্ট সিলেবাস ছিল না, এবং অ্যাডমিশন টেস্ট তোমাদের এবং তোমাদের আগের বছর সেকেন্ড টাইমরাও দিতে হয়। সো এখানে কোনো শর্ট সিলেবাস মিলেবাস বলে কোনো শব্দ থাকবে না। অ্যাডমিশন টেস্ট অলওয়েজ ফুল বুকস। অনলাইনে চাইলেও ক্লাস করতে পারবে এইচএসসি আর, ইয়েস, অনলাইনেও থাকবে। একদম যে আমরা সব অফলাইনে করব তা না, অনলাইন অফলাইন দুইটাই থাকবে। এইচএসসি এক্সামের জন্য কোন এডিশনের বই ফলো করা উচিত? এইচএসসি এর জন্য তোমরা এখন যে বই পড়ছো সেটাই, নতুন করে বই দরকার নাই। অ্যাডমিশনের জন্য নতুন বই লাগবে। 1.5 মাসে এত পড়া শেষ করা পসিবল না, এই কারণেই তো শুধু বলা হলো ভাইয়া। 1.5 মাসে শেষ করা না দেখে তো আমরা চেষ্টা করতেছি যতটা আগায় রাখা যায়, ঠিক না? এবং শুধু যে 1.5 মাস সময় পাবো তা কিন্তু না, আমরা বলতেছি মিনিমাম 1.5 মাস, বাট আরো বেশি পাবো আশা করি।
যদি সমস্যা হয় তখন যাতে আমরা কভার দিতে পারি, এই কারণে আমরা কিছু ক্লাস এখনই করে রাখতেছি। ওকে, কালকের পরীক্ষা শুধু এমসিকিউ না, কালকের পরীক্ষা আগের চ্যাপ্টার যেগুলো তোমাদের শর্ট সিলেবাস আছে ওখান থেকে সিকিউ আসবে, শর্ট সিলেবাস থেকে, আর পুরো বইটা থেকে এমসিকিউ হবে। নিউ এডিশনের বই কবে নাগাদ বের হবে? নিউ এডিশনের বই বের হয়ে গেছে, কেমিস্ট্রিটা বের হয়ে গেছে, এখন কেনার দরকার নাই, আগে ইন্টারমিডিয়েট দাও তারপরে কিনো, ঠিক আছে? ভাইয়া কালকে তো আমাদের হচ্ছে রিটেন সাইটটা যে শর্ট সিলেবাসের টপিক থেকে আসবে না? জি, শর্ট সিলেবাস থেকে, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন নাই, তাহলে আমি আজকের মতো শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক সবার জন্য। ভালো মতো পড়াশোনা করো, দেখা হবে বিজয়। আচ্ছা ভাইয়া, সেকেন্ড টাইমাররা কি হচ্ছে ঢাকার 3টা মেডিকেলের মধ্যে চান্স পায় তেমন বেশি, মানে চান্স পাওয়ার পায়, ডিএমসি তে কম পায়, একজন দুইজন, বাট সলিমুল্লাহ সোহরাওয়ার্দীতে অনেক পায়, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ।